ওকে, তাহলে হচ্ছে শুরু করতেছি। তো আজকের ক্লাস যেটা, সেটা হচ্ছে একটা কনসেপচুয়াল ক্লাস। কনসেপচুয়াল ক্লাস মানে হচ্ছে আমরা একদম ফার্স্ট ক্লাস থেকে শুরু করে, অর্থাৎ ডোমেন সিলেকশন থেকে শুরু করি। তারপর হচ্ছে কিভাবে আর্টিকেল সিলেক্ট করবেন, তারপর কিভাবে আর্টিকেল রিড করবেন, তারপর হচ্ছে কি কিভাবে গ্যাপ আইডেন্টিফাই করবেন, ডাটা কালেক্ট করবেন, ডায়াগ্রাম ডিজাইন করবেন, সিস্টেমেটিক ডিজাইন করবেন। অর্থাৎ আমাদের যে 7টা ক্লাস হয়েছে, এই 7টা ক্লাসের উপর একটা কনসেপচুয়াল ক্লাস হবে। অর্থাৎ আমাদের 7টা ক্লাস, কিন্তু প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট এরকম করে হয়েছে। তো আজকের ক্লাসটা যেটা হবে যে হচ্ছে কি প্রত্যেকটা ক্লাসের উপর একটা রিভিশন দিব। মানে পরীক্ষার আগে যেভাবে হচ্ছে কি আপনারা রিভিশন দেন না, ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা ক্লাসের উপর একটা রিভিশন দিব। রিভিশন দিয়ে যে কনসেপ্ট গুলো আছে, এগুলো একটু মানে আপনাদের মেমোরিকে রিফ্রেশ করার চেষ্টা করব। তো আগে প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট করে টাইম দিছি, তো এখন মনে করেন প্রত্যেকটা ক্লাসের জন্য 20 মিনিট বা 15 মিনিট এরকম করে টাইম ডেডিকেটেড করে জাস্ট আপনাদের রিফ্রেশ দেওয়া। অত ডিপ অ্যানালাইসিস আমরা করব না, কারণ ডিপ অ্যানালাইসিস আমরা প্রিভিয়াস বা মেইন ক্লাস যেটা, সেই ক্লাসগুলোতে করছি। এখন জাস্ট আপনাদের হচ্ছে মেমোরিকে জগ করার জন্য যে আসলে হচ্ছে কি পড়ছিলাম, এটা আপনাদের মনে আছে কিনা, বা কোন একটা জিনিস যদি আপনারা ভুলে যায় থাকেন বা কনফিউজ হয়ে থাকেন, সেই কনফিউশনটা দূর করার জন্য। প্রথম যেটা ক্লাস ছিল আমাদের, সেটা ছিল ডোমেন সিলেকশন অফ ফর ইউর রিসার্চ। আর ডোমেন সিলেকশন ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আপনি আপনার রিসার্চের জন্য ডোমেন সিলেক্ট করবেন, টপিক সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল হতে পারে আপনি হচ্ছে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছেন বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, কিন্তু আপনি জানেন না যে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের কোন টপিক নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। বা হইতে পারে হচ্ছে আপনি ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বাট হচ্ছে আপনার অন্য ডোমেন বা অন্য টপিকে আপনার ইন্টারেস্ট আছে, কিন্তু আসলে আপনি বুঝতেছেন না যে কিভাবে আহ, ওই ডোমেনটা বা ওই টপিকটা যেটাতে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন বা সেটাকে কিভাবে সিলেক্ট করবেন। তো ফার্স্ট ক্লাসে আমরা আসলে ওই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আপনারা রিসার্চ কাজের জন্য ডোমেন সিলেক্ট করবেন। তো প্রথমে আমরা রিসার্চের সংজ্ঞা দিয়ে শুরু করছিলাম যে রিসার্চ হচ্ছে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ যেখানে কোনো একটা কোশ্চেনের লজিক্যাল অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল হতে পারে হচ্ছে আপনি জানতে চান যে হচ্ছে বাংলাদেশের গ্রামাঞ্চল গুলাতে হচ্ছে যে ডিজিটাল ব্যাংকিং এর ইউজ করার মানে বেশি ইউজ করার বা ডিজিটাল ব্যাংকিং এর দিকে মানুষের ঝোঁকার কারণটা কি। এখন এটার এক লাইনে একটা উত্তর হইতে পারে, আরেকটা হইতে পারে ডিটেল উত্তর। এক লাইন উত্তর যেটা, সেটা জাস্ট হয়ে গেল অ্যান্সার কোশ্চেন টাইপের মতো বা এফিকিউ সেশনের মতো। বা ডিটেল উত্তর যেটা হবে, সেটা হচ্ছে এই উত্তরটা আইডেন্টিফাই করার জন্য আপনি নিজে কিছু ডাটা কালেক্ট করলেন অথবা অন্যের ডাটাগুলোকে ইউজ করলেন, ডাটাগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করলেন। অ্যানালাইসিস করার পর আপনি হচ্ছে কোনো ট্রেন্ড বা কোনো প্যাটার্ন আইডেন্টিফাই করার চেষ্টা করলেন। তারপর ওই ট্রেন্ড বা প্যাটার্নের উপর ভিত্তি করে আপনি একটা অপিনিয়ন বা আপনি একটা অবজেক্টিভ বা আপনি একটা আউটকাম দাঁড়ানোর চেষ্টা করলেন যে হচ্ছে হ্যাঁ এটা বলা যাইতে পারে। তার উপর ভিত্তি করে যে কোশ্চেনটা শুরুতে ছিল, সেই কোশ্চেনটা আনসার দেওয়ার চেষ্টা করলেন। অর্থাৎ আপনি একটা স্পেসিফিক একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করলেন এবং প্রত্যেকটা স্টেপকে আপনি লজিক্যালি জাস্টিফাই করার চেষ্টা করলেন। তখন ওইটা হয়ে যাবে গিয়ে রিসার্চ। এখন রিসার্চ আমরা কেন করি, আর রিসার্চ করার অনেক কারণ থাকতে পারে। ফর এক্সাম্পল অনেকে করে যে তার রিসার্চ করতে ভালো লাগে। আমাদের অনেকে যেমন থাকে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পছন্দ করে, বা যারা হচ্ছে গিয়ে কর্পোরেট লেভেলে কাজ করতে পছন্দ করে, অথবা ডিরেক্ট ফাইন্যান্স সেক্টরে কাজ করতে পছন্দ করে। সরি। তো হচ্ছে আবার অনেকে থাকে হচ্ছে তাদের ইন্টারেস্টই থাকে হচ্ছে রিসার্চের পিছে ডেডিকেটেড থাকা, বা রিসার্চ হচ্ছে কি টাইম ইনভেস্ট করা, রিসার্চে তার হচ্ছে এফোর্ট গুলাকে ইনভেস্ট করা। আবার অনেকে টাইমে থাকে দেশের বাইরে হচ্ছে উচ্চশিক্ষার জন্য যাব, তো ওইটার জন্য হচ্ছে একটা ভালো প্রোফাইল থাকা জরুরি, তো ওইটার জন্য অনেকে রিসার্চ করে। ঠিক আছে, এখন এটা হচ্ছে গিয়ে আর কি মানুষ টু মানুষ বা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে যে আসলে সে কোন কারণে রিসার্চ করতেছে। আবার অনেকে করে কারণ তার হচ্ছে একাডেমিক যেটা আছে সেইটাকে আর কি কমপ্লিশন দেওয়ার জন্য। ফর এক্সাম্পল
অনেক সময় যেমন মাস্টার্সে যেটা হয় যে মাস্টার্স থিসিস কমপ্লিট করতে গেলে আপনার একটা পাবলিকেশন করা লাগে বা থিসিসটাকে পাবলিশ করা লাগে। তো এটা তার হচ্ছে অনেকে তখন রিসার্চটা করে হচ্ছে তার একাডেমিক ডিগ্রিটাকে কমপ্লিট করার জন্য। আবার অনেকে ব্যাচেলার্স লেভেলের থিসিস যখন করতে যায় তখন তাদের সুপারভাইজার বলে দেয় যে হচ্ছে এই কাজটাকে তুমি হচ্ছে পাবলিশ করো কোনো কনফারেন্সে বা কোনো জার্নাল। তখন সে হচ্ছে গিয়ে হচ্ছে তার ওই একাডেমিক পার্টটাকে কমপ্লিট করার জন্য রিসার্চ করে। আবার অনেকে করে যে তার ফ্রেন্ড করতেছে, তার ফ্রেন্ডের সাথে কোলাবোরেশনে যায়, ওইভাবে রিসার্চটা করে। তো এটা রিসার্চ করার দুটো কারণ থাকতে পারে। এখন রিসার্চের টাইপ, রিসার্চের বিভিন্ন ধরনের টাইপ আছে। প্রথম যেটা টাইপ সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চ যেটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চে আমরা কোশ্চেন করি ওয়াই ডাজ দিস হ্যাপেন, মানে হচ্ছে কেন এই রিসার্চটা আপনি করতে চাচ্ছেন সেইটাকে আর কি আইডেন্টিফাই করা হয় ফান্ডামেন্টাল রিসার্চ। রিসার্চ ফর এক্সাম্পল, আপনি হচ্ছে স্টাডি করতে যাচ্ছেন যে কিভাবে হিউম্যান ব্রেন হচ্ছে এই যে ইনফরমেশন গুলাকে মনে রাখে। মানে মনে করেন 10 বছর আগে একটা ঘটনা ঘটে গেছে, এটা এখনো কিভাবে আপনার মাথায় বা আপনার ব্রেনে সেভ করে রাখতেছে বা মেমোরিতে রাখতেছে, এইটা নিয়ে আপনি একটা অ্যানালাইসিস করতে যাচ্ছেন। আর আপনি যে কোশ্চেনটা উঠতে চাচ্ছেন যে কিভাবে করে বা কেন করে, এই উত্তরটা কোশ্চেন আপনি জানতে চাচ্ছেন, তখন আপনি যখন এইভাবে যখন কোশ্চেনটাকে আইডেন্টিফাই করে কাজ করবেন তখন ওইটা হয়ে যাবে ফান্ডামেন্টাল রিসার্চ। একটা যদি উদাহরণ দেই, ফর এক্সাম্পল হচ্ছে এই যে দেখেন আমাদের এখন কিন্তু প্রতি রোজারিতে একটা কমন জিনিস হয় যে হচ্ছে আড়ং নিয়ে হচ্ছে গিয়ে দেখবেন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অনেক পোস্ট উঠে হঠাৎ করে, সারা বছর তো হয় না, হঠাৎ করে আড়ং এ মানুষ কেন শপিং এ যাচ্ছে কেন শপিং এ যাচ্ছে না, এই নিয়ে ফেসবুকে অনেক যুক্তি তর্ক দিয়ে পোস্ট হয়। এখন আপনি কি করলেন, আপনি একটা রিসার্চ করতে চাইলেন যেখানে আপনি মানে জানতে চাইলেন যে কেন মানুষ আরোকে চুজ করে, অর্থাৎ মানুষের ওই ডিসিশন মেকিংটা কিসের কারণে প্রভাবিত হয়, ওইভাবে কোশ্চেনটাকে দাঁড়া করায় একটা অ্যান্সার জানতে চাইলেন। অর্থাৎ আপনার কোশ্চেনটা কিরকম টাইপের হচ্ছে, কেন বা হচ্ছে গিয়ে কি জন্য, তখন ওই রিসার্চটা হয়ে যাবে ফান্ডামেন্টাল রিসার্চ। আবার অ্যাপ্লাইড রিসার্চ যেটা হয় সেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল রিসার্চটাকে যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিকেশন করতে পারেন বা ইমপ্লিমেন্টেশন করতে পারেন তখন সেটা হয়ে যায় অ্যাপ্লাইড রিসার্চ। ফর এক্সাম্পল, এই যে একটু আগে আমরা বলছিলাম যে ব্রেনের মেমোরির কথা, ঠিক আছে, যে হচ্ছে ব্রেন কিভাবে মেমোরিতে ইনফরমেশন বা আহ, বিভিন্ন তথ্য স্টোর করে, এটা কেন করে, এটা নিয়ে আপনি হচ্ছে কোশ্চেন দাঁড় করেছিলেন। আর আপনি ওই স্টাডিটা করার পর কি করলেন, আপনি এমন একটা টেকনিক ইউজ করলেন যেই টেকনিকটা ইউজ করে আরো বেশি ইনফরমেশন মেমোরিতে স্টোর করে রাখা যাবে। অথবা এমন হতে পারে এমন একটা টেকনিক আবিষ্কার করলেন বা এমন একটা মেথোডোলজি দাঁড় করাইলেন যেটা দিয়ে পড়া বা হচ্ছে যে স্টুডেন্টরা পড়ালেখা করে না, পড়াটা আরো বেশি ব্রেনে আরো অ্যাকুরেটলি স্টোর করে রাখা যাবে বা পড়া যাতে আরো বেশি ভালো মনে থাকে। অর্থাৎ ওই কেন কোশ্চেনটার উপর ভিত্তি করে আপনি একটা প্র্যাকটিক্যালি কোন একটা টেকনিক বা কোন একটা ফ্রেমওয়ার্ক বা কিছু একটা ডিজাইন করলেন যেটা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কিন্তু একটা অ্যাপ্লাইড রিসার্চ। এরপরে হচ্ছে আরেকটা যেটা ক্যাটাগরি থাকে সেটা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ আর কোয়ালিটিভ রিসার্চ। তো কোয়ান্টিটিভ রিসার্চ মানে হচ্ছে কি কোয়ান্ট, অর্থাৎ নাম্বার নিয়ে কাজ করে। ফর এক্সাম্পল, এই যে আমরা ব্রেনের উদাহরণ দিচ্ছিলাম, হ্যাঁ ব্রেনের উদাহরণ দিচ্ছিলাম, তখন হচ্ছে আমরা কি করলাম, এই যে এই সাইটটা করার জন্য যে অ্যাপ্লিকেশন যেটা করলেন, এই অ্যাপ্লিকেশনটাকে মানে ওই যে অ্যাপ্লাই যেটা বললাম যে একটা টেকনিক দাঁড় করাবে, তার আগে করলাম কি, আর এই টেকনিকটাকে কি করবেন, আপনি টেকনিকটাকে আসলে বেনিফিশিয়াল কিনা সেটা বোঝানোর জন্য আপনি 100 জন বা 200 জন বা 500 জন স্টুডেন্টের মধ্যে এই টেকনিকটা প্রিলিমিনারি পর্যায়ে একটু ইউজ করলেন, বা হইতে পারে এই 500 জন স্টুডেন্ট থেকে আপনি একটা সার্ভে নিলেন, এই সার্ভের উপর ভিত্তি করে দেখলেন যে আপনি যে ফ্রেমওয়ার্কটা দাঁড় করাইছেন সেটা জাস্টিফাইড কিনা বা সেটাতে কোনো মডিফিকেশন করা লাগবে কিনা। এইটা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে গিয়ে আমি যেখানে নাম্বার নিয়ে কাজ করতেছি, আমার যেখানে রিসার্চের ফোকাসটা কোন নাম্বার বা কোয়ান্টিটিভ ভ্যালুর উপর ডিপেন্ড করে এবং রিসার্চের আউটকামটাও আমি কোন নাম্বার বা কোয়ান্টিটিভ ভ্যালু দিয়ে কি বলে মেজার করতে পারতেছি, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ। আর এরপরে আছে কোয়ালিটিভ রিসার্চ। কোয়ালিটিভ রিসার্চটা কি, কোয়ালিটিভ রিসার্চটা নাম্বারের অপোজিট, অর্থাৎ এখানে হচ্ছে আহ মানে কোন নাম্বার বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস না করে আপনার হচ্ছে অপিনিয়ন বা ইন্টারভিউ বা হচ্ছে গিয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন ওরকম টাইপের অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কোন একটা ডিসিশন বা আউটকাম শো করা হয়, সেটা হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ।
আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে এম্পিরিক্যাল বা প্রাইমারি রিসার্চ, আর কনসেপচুয়াল বা সেকেন্ডারি রিসার্চ। প্রাইমারি রিসার্চ যেটা সেটা হচ্ছে এই রিসার্চটা হচ্ছে অরিজিনাল ওয়ার্ক, অর্থাৎ আপনি প্রথম আবিষ্কার করছেন। ফর এক্সাম্পল, করোনার ভ্যাকসিন যে সবার আগে আবিষ্কার করছে তার কাছটা কিন্তু প্রাইমারি রিসার্চ, কারণ তার আগে কেউ করোনার ভ্যাকসিন আবিষ্কার করে নাই। এরপরে ওই ভ্যাকসিন আবিষ্কার করার পর অন্যান্য কোম্পানি আরো অনেক ভ্যাকসিন আবিষ্কার করছে না, বা আরো অনেক ধরনের ভেরিয়েন্টের জন্য ভ্যাকসিন আবিষ্কার করছে না। তারা যখন ভ্যাকসিনটা আবিষ্কার করতে গেছে তারা তো প্রথম ভ্যাকসিনটাকে স্টাডি করে আবিষ্কার করছে না, তখন তাদের স্টাডিটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি রিসার্চ। অর্থাৎ প্রাইমারি রিসার্চটা যেটা হচ্ছে এটা আপনি ফার্স্ট, আপনার আগে কেউ এটা নিয়ে কাজ করেনি। আর হইতে পারে কাজ করছে কিন্তু তারা যে ডাটা সেটটা ইউজ করছে সেটা আপনি ইউজ করেন না। আপনি যেটা ডাটা সেট ইউজ করছেন এটা আপনার অরিজিনাল ডাটা সেট হইতে পারে। আপনি 10 জন মানুষ বা 100 জন মানুষের থেকে সার্ভে করে বা হচ্ছে গিয়ে তাদের থেকে মতামত নিয়ে আপনি একটা ডাটা সেট তৈরি করছেন, কিন্তু বাকিরা কি করছে, বাকিরা হচ্ছে গিয়ে অন্যদের ডাটা সেট বা সেকেন্ড বা হচ্ছে অন্য যারা রিসার্চ করছে তাদের ডাটা সেট আবার বাকিরা ইউজ করছে, ওরকম টাইপের কাজ হতে পারে। সেক্ষেত্রে আপনার কাজটা হয়ে যাবে প্রাইমারি রিসার্চ। আবার হতে পারে যে আপনি সেম ডাটা সেট ইউজ করছেন কিন্তু যে আপনি যে মেথোডোলজিটা ইউজ করছেন সেটা বাকিরা ইউজ করেনি, তাহলে সেক্ষেত্রে আপনার কাজটা ওই মেথোডোলজিক্যাল দিক থেকে হয়ে যাবে প্রাইমারি রিসার্চ। অর্থাৎ আপনারটাই ফার্স্ট হ্যান্ড মেথোডোলজি, এর আগে এই মেথোডোলজি আবিষ্কার হয় নাই বা কেউ ইউজ করে নাই বা কেউ কনসিডারই করে নাই, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে প্রাইমারি রিসার্চ। আর সেকেন্ডারি রিসার্চ কি? সেকেন্ডারি রিসার্চ হচ্ছে গিয়ে মানে অলরেডি করছে, আপনি ওইটাকে মডিফাই করতেছেন বা ওইটাকে হচ্ছে গিয়ে রিইউজ করতেছেন। এটা ডাটা সেট হইতে পারে, ফর এক্সাম্পল হইতে পারে যে মনে করেন কেগেল একটা ডাটা সেট আছে, অর্থাৎ এই ডাটা সেটটা তো একজন অরিজিনাল ডাটা সেট, সেটাই তো আপনি আপনার কাজে ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার ডাটা সেটটা হয়ে যাবে সেকেন্ডারি রিসার্চের অংশ। আবার হইতে পারে যে আপনার ডাটা সেটটা অরিজিনাল কিন্তু মেথোডোলজি যেটা ফলো করছেন আপনি হচ্ছে গিয়ে অলরেডি যারা যে মেথোডোলজি ফলো করছে সেটা ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার মেথোডোলজি হয়ে যাবে সেকেন্ডারি মেথোডোলজির অংশ, ঠিক আছে। তো এইটা হচ্ছে রিসার্চের বিভিন্ন টাইপ, বিভিন্ন ক্যাটাগরিক্যাল দিক থেকে। এখন কিভাবে আমরা আমাদের রিসার্চের জন্য বেস্ট কোশ্চেন চুজ করব? আমাদের রিসার্চের জন্য আমরা যখন কোশ্চেন চুজ করব তখন প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা আমার ইন্টারেস্টের সাথে যায় কি না। এখন অনেকের ফর এক্সাম্পল আপনি একটা রিসার্চ যখন করতে যাবেন আপনার কিন্তু অনেক টাইম ইনভেস্ট করা লাগবে, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 3.5 বছর, এরকম পার্সন টু পার্সন, রিসার্চ টু রিসার্চ ভ্যারি করে। আপনি যখন এতগুলো টাইম একটা রিসার্চের পিছে বা একটা কাজের পিছে ইনভেস্ট করবেন, আপনি অবভিয়াসলি আশা করবেন এটা যাতে আপনার ফিউচার ক্যারিয়ারে একটা ইম্প্যাক্ট রাখে। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। আরেকটা হচ্ছে যেটা আপনার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে। ফর এক্সাম্পল, আপনি এমন একটা টপিক নিয়ে কাজ করলেন যেটাতে আপনার কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে, তো ওই টপিক ইন্টারেস্ট যদি না থাকে তাহলে কি হবে, আপনি যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস 2 মাস পর দেখবেন, যখন দেখবেন আপনি একটু হচ্ছে কোনো বটল লেগে পড়তেছেন বা কোনো একটা হচ্ছে জায়গায় আটকে যাচ্ছেন, তখন আপনি ইন্টারেস্ট হারায় ফেলাবেন, তখন আপনার কাজে একটা গ্যাপ পড়ে যাবে। তারপর আবার হঠাৎ করে দেখবেন হইতে পারে আপনার সুপারভাইজার বা আপনার বন্ধু আপনাকে একটু হচ্ছে পুশ করলে তখন আবার আপনি কাজ স্টার্ট করলেন, কিন্তু মাঝখানে আপনার একটা গ্যাপ রয়ে গেল, কারণ কি আপনি ইন্টারেস্ট পান নাই তাই আপনি মোটিভেট করেন নাই বা এই জায়গাটায় আর কি শিফট করেন নাই বা নজর দেন নাই, ঠিক আছে। এই জন্য ইন্টারেস্ট থাকাটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমাদের প্রথম ক্লাসে কিন্তু একজন ভাই বলছিলেন যে উনি ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওনার ইন্টারেস্ট হচ্ছে ডাটা সায়েন্স বা ওই রিলেটেড কাজে। সো উনি কিন্তু অলরেডি ওনার ইন্টারেস্টটাকে আইডেন্টিফাই করে ফেলছে এবং উনি ওই দিকে রিসার্চটা করতে চাচ্ছে। এটা অনেকটা ইম্পর্টেন্ট রিসার্চ কাজ স্টার্ট করার আগে, যে হইতে পারে হচ্ছে আমার ডোমেন ম্যাচ করতেছে না, বাট আমার যদি এনাফ নলেজ থাকে বা আমার যদি এনাফ রিসোর্স থাকে যেগুলোকে আমি ইউজ করে আমি আমার কাজটাকে জাস্টিফাই করতে পারবো, বা যারা আমার কাজটাকে রিভিউ করবে তাদেরকে আমি জাস্টিফাই করতে পারবো যে হ্যাঁ ও এই ব্যাকগ্রাউন্ডের না, বাট ওর যে নলেজ বা ওর যে স্কিলস বা ওর যে কাজ সেটা গুড বা সেটা হচ্ছে গিয়ে অনেক ভালো। এইভাবে যদি কনভিন্স করাটা বেটার, প্লাস ওই ডোমেনে হচ্ছে লং টার্ম ক্যারিয়ার বিল্ড করাটা বেটার। এখন দুই একটা ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় যে আসলে তো নিজেকে মালিক আল্লাহ, আমরা জানি না আসলে হচ্ছে কি আমাদের ক্যারিয়ারটা কোন দিকে যাবে। হইতে পারে আমরা একটা প্ল্যান করে রাখছি বাট 3 থেকে 4 বছর পর অন্যদিকে ক্যারিয়ার শিফট করে কোনো না কোনো কারণে, ফ্যামিলিগত কারণে বা সোশ্যাল কারণে বা কোনো পার্সোনাল কারণে, সেক্ষেত্রে তো কিছু করার নাই। বাট ইন দ্য লং রান বা
যদি বর্ডার সেলসে চিন্তা করেন তাহলে ওই মাইন্ডসেটটা নিয়ে রিসার্চ স্টার্ট করাটা বেটার। ভবিষ্যতে কি হবে না হবে এটা তো আর আমাদের হাতে নেই, বাট মাইন্ডসেটটা ওরকম থাকা উচিত যে আমি ভবিষ্যতেও এদিকে আমার লাইফটাকে ডেডিকেট করবো, বা আমার ক্যারিয়ারটাকে ডেডিকেট করবো, বা আমার নলেজটাকে ডেডিকেট করবো। না করতে পারলা ওইটা মানে হচ্ছে যদি ওরকম সিচুয়েশন হয়, বাট দ্যাটস আপ টু গডস হ্যান্ড। ঠিক আছে, এখন আমি যখন হচ্ছে ইন্টারেস্টটাকে আইডেন্টিফাই করলাম, আর আমার নেক্সট কাজ হবে কি ওই ইন্টারেস্টের উপর যে ট্রেন্ডস গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা। যে রিসার্চ পেপার গুলো আছে, অর্থাৎ মনে করেন হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট বোধ হচ্ছে সাপ্লাই চেইন নিয়ে রিসার্চ করতে ইন্টারেস্ট। সো যদি আমার সাপ্লাই চেইন টপিকে হচ্ছে ইন্টারেস্ট থাকে, তাহলে ওনার কাজ কি হবে হচ্ছে সাপ্লাই চেইন রিলেটেড যে ট্রেন্ডস গুলো আছে, অর্থাৎ ট্রেন্ডস বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে রিসেন্ট যে পেপার গুলা বা যে রিসার্চ কাজগুলো হয়েছে বা যে পাবলিকেশন গুলো হচ্ছে সেগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করা, সেগুলো একটু বোঝার চেষ্টা করা, সেগুলাকে পড়ে বোঝার চেষ্টা করা যে কোন টপিকে বা সাপ্লাই চেইনের কোন দিকটা নিয়ে এখন কাজ হচ্ছে, কোন দিকটা নিয়ে কাজ হচ্ছে না, বা কোন দিকটা সবাই ইগনোর করে যাচ্ছে এবং কেন ইগনোর করে যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। এরপর যদি ওটা আইডেন্টিফাই হয়ে যায়, তারপরে কাজটা হবে মানে ওই গ্যাপটাকে আপনি আপনার রিসার্চের জন্য কোশ্চেন হিসেবে দাঁড় করাইতে পারবেন কিনা, বা দাঁড় করাইতে পারলেও সেইটা নিয়ে রিসার্চ কাজ করার মতো এনাফ রিসোর্স বা এনাফ স্কোপ আপনার কাছে আছে কিনা। আর রিসোর্স বা স্কোপ এখানে বিভিন্ন ধরনের রিসোর্স হতে পারে। ফর এক্সাম্পল একটা হতে পারে ফাইন্যান্সিয়াল রিসোর্স, হতে পারে এখানে হচ্ছে আপনার প্রাইমারি ডাটা কালেক্ট করা লাগবে। প্রাইমারি ডাটা কালেক্ট করতে গেলে আপনার হচ্ছে কি মনে করেন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের মধ্যে একটা করে ইউনিয়ন চুজ করা লাগতে পারে ডাটা কালেক্ট করার জন্য। সেক্ষেত্রে ওই ইউনিয়ন গুলাতে আপনি যে ম্যান পাওয়ার বা হচ্ছে ভলেন্টিয়ার নিযুক্ত করবেন যারা আপনার হয়ে ডাটা কালেক্ট করবে, তাদেরকে স্পন্সর করার মতো বা তাদেরকে অ্যানাউন্স দেওয়ার মতো বা তাদেরকে নিয়োগ দেওয়ার মতো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আপনার আছে কিনা। অথবা হতে পারে হচ্ছে আহ যে টপিকে বা যে চ্যাপ্টারকে নিয়ে আপনি কাজ করবেন সেটার জন্য যে পরিমাণ নলেজ বা যে পরিমাণ রিসোর্স বা ইনফরমেশন দরকার সেটা আপনার আছে কিনা, নাকি আপনার নতুন করে পড়াশোনা করা লাগবে, বা আপনার যে পরিমাণ গাইডেন্সটা দরকার ওই টপিকে কাজ করার জন্য সেই গাইডেন্সটা আপনি পাচ্ছেন কিনা, বা গাইডেন্স দেওয়ার মতো লোক আপনি খুঁজে পাইছেন কিনা। বা ফর এক্সাম্পল আপনি এমন একটা টপিক সিলেক্ট করলেন যে টপিকে এখন পর্যন্ত কেউ কাজ করেনি, ঠিক আছে গুড, আপনি চাচ্ছেন ওই টপিকটাকে অ্যাড্রেস করতে, কিন্তু কেউ কাজ করে না দেখে আপনি প্রপার মেন্টরশিপও পাচ্ছেন না। তা আপনি বুঝতেছেন না যে আসলে আপনি যা করতেছেন সেটা ঠিক না ভুল, মানে সেটা কি গুড ডিরেকশন, আপনি কি রাইট ডিরেকশনে যাচ্ছেন না রং ডিরেকশন। এটাও এক ধরনের রিসোর্সের মধ্যে পড়ে বা ফিজিবিলিটির মধ্যে পড়ে। এরপরে যেটা কাজ হবে, যদি যদি বাই চান্স এমন কাউকে পান যে আপনাকে হচ্ছে ওই এক্সপার্ট অপিনিয়নটা দিতে পারবে, তাহলে তার সাথে যোগাযোগ করা, তার থেকে গাইডেন্স নেওয়া। যদি আপনি ফার্স্ট টাইম রিসার্চার হন বা ফার্স্ট টাইম রিসার্চ করতে যান, তাহলে হচ্ছে অনেক বটলনেক আসবে, অনেক ট্রাবল ফেস করবেন বা অনেক কনফিউশন আসবে। সেক্ষেত্রে প্রপার গাইডলাইন মেনটেন করা, এখন এই প্রপার গাইডলাইনের জন্য আপনি আপনার ইউনিভার্সিটি সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে পারেন, বা কোনো সিনিয়র স্যার যার সাথে আপনি ক্লোজ তার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আহ কোনো ইউনিভার্সিটি সিনিয়রের সাথে যোগাযোগ করতে পারেন। তবে বাংলাদেশের কি মানে একটু আউট অফ কন্টেক্সট কথা বলি, বাংলাদেশের এই স্টেপটার বা এই পার্টটার মধ্যে একটু মানে মানুষের মধ্যে ডিসঅনেস্টি আছে। ফর এক্সাম্পল এইটা আপনারা জানেন কিনা, এটা বাংলাদেশ নাকি ইন্ডিয়াতে হলো জানি না, একজন স্টুডেন্ট মাস্টার্সের একটা কাজ করছিল, ওই কাজটা পাবলিশ হয় নাই। 3 বছর পর সে দেখে যে একটা জার্নালে তার কাজটা পাবলিশ হয়েছে, একদম টাইটেল থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে হুবহু সেম, কিন্তু তার নাম কোথাও নাই। অথরশিপে তার সুপারভাইজারের নাম দেওয়া আছে এবং সুপারভাইজারের আন্ডারে আরো 2জন স্যারের নাম দেওয়া আছে, মানে তারা কি কোলাবোরেটিভলি কাজ করছে এটা বোঝানো হয়েছে। এবং কাজটা পুরোপুরি তার থিসিসের সাথে মিলেছে, এমনকি ডায়াগ্রাম থেকে শুরু করে ওই যে লাস্টে আমরা রেজাল্ট সেকশনে মাঝে মধ্যে কিছু গ্রাফ বা কিছু দেওয়ার চেষ্টা করি না, একদম হুবহু সেম, রেফারেন্সও সেম। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে উনি সুপারভাইজারকে যোগাযোগ করলে সুপারভাইজার কমপ্লিটলি হচ্ছে এই জিনিসটাকে পাত্তা দেয় নাই, মানে পুরাই গেছে যে এটা ভুল অ্যাজাম্পশন সামথিং লাইক দ্যাট। পরে হচ্ছে উনি হচ্ছে ওই জার্নালে ওনার থিসিসের অরিজিনাল ওয়ার্ক যেটা মানে অরিজিনাল কপি ওইটা আর হচ্ছে জার্নালটার কপি সহ মেল করছিল, আর পরবর্তীতে বোধহয় 1 মাস বা 1.5 মাস পর জার্নালটাকে রিটেক করে নিছে, আর ওই সুপারভাইজারকে হচ্ছে ব্যান দিছে। তো এটা লিঙ্কডিনে আসছিল, লিঙ্কডিনে এটা শেয়ার করছিল। তো এটা লিঙ্কডিনে আপনারা সার্চ দিলে পাইতে পারেন। তো এরকম ঘটনা ঘটে, বিশেষ করে হচ্ছে আহ
আই এম নট আ রেসিস্ট, বাট স্পেসিফিক কিছু কান্ট্রির প্রফেসর আছে যারা এই কাজটা বেশি করে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। তারপরে হচ্ছে এশিয়ার লার্জেস্ট রিসার্চ ফ্যাক্টরি যারা, চায়না, এদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিকটা একটু আছে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে ওই কনসাল্টিং এর ব্যাপারটা বা হচ্ছে গাইডেন্স এর ব্যাপারটা একটু এমন মানুষের কাছে যায়েন যে আপনাকে এরকম ভাবে আর কি মারা দিবেন, ঠিক আছে। হয়তো আপনি তার কাছে গেলেন, গিয়ে আপনি তার কাছ থেকে গাইডলাইন টাইডলাইন সব নিলেন, এরপরে হচ্ছে আপনি কাজ করতে করতে একদিন লিটারেচার রিভিউ করতে গিয়ে দেখলেন হুট করে একটা কনফারেন্সে এই কাজটা পাবলিশ হয়ে গেছে। কারণ আপনি তো হচ্ছে নিউবি, আপনার কাজ করতে অবভিয়াসলি 4 মাস 5 মাস 6 মাস বা একটু একটা মানে কি বলবো স্ট্যান্ড আলোন পজিশনে যাইতে 1 বছর বা 1.5 বছর লাগতেই পারে যখন নতুন নতুন স্টার্ট করবে। কিন্তু আপনি যার কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন সে যদি এক্সপার্ট হয়, সে কিন্তু 6-7 মাসের মধ্যে একটা যে কোনো একটা কনফারেন্সে অ্যাটলিস্ট কনফারেন্সে দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো এই জন্য এমন একজন রিলায়েবল মানুষের কাছে গাইডেন্স নিতে যান যে অ্যাটলিস্ট আপনাকে ওরকম ভাবে মারাটা দিবে না, ঠিক আছে। এরপর যেটা থাকে অরিজিনালিটি মেনটেন করা। ফর এক্সাম্পল আপনি গ্যাপ, ওই যে এটা আর কি রিসার্চ গ্যাপের মধ্যেই চলে আসে, যে আমি যে গ্যাপটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে অরিজিনাল গ্যাপ। ফর এক্সাম্পল এই যে যক্ষার্থিকা, মনে করেন যক্ষার্থিকা নিয়ে অলরেডি কাজ হয়ে গেছে, অনেক আগে কাজ হয়েছে যক্ষার্থিকা, মনে করেন আজ থেকে 15-20 বছর আগে যক্ষার্থিকা আবিষ্কার হয়েছে। এখন 20-25 বছর পরে আইসা 2026-এ আইসা যদি আপনি নতুন করে যক্ষার্থিকা নিয়ে গবেষণা স্টার্ট করেন তাহলে কি লাভ হবে? হইতে পারে যক্ষার্থিকা, এক মিনিট, সরি। তো হইতে পারে মনে করেন তারা যক্ষার্থিকা 1, 2, 3 ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছে, ঠিক আছে। কিন্তু 1, 2, 4 নামে একটা ভ্যারিয়েন্ট আছে, তো আপনি কি করলেন 1, 2, 4 ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করলেন। হ্যাঁ, এটা ইউনিক কাজ হইতে পারে, বাট আপনার ওই কাজের অবজেক্টিভটা বা যেই গ্যাপটাকে আপনি আইডেন্টিফাই করতেছেন সেটা যদি আপনি স্পেসিফাই না করেন, যে পড়বে বা যে অরিজিনালি একটা ফার্স্ট লুক দিবে তার কাছে মনে হবে এটা তো আগেই হয়ে গেছে রিসার্চ। এই জন্য অরিজিনালিটি বা নোভেলিটি বা কন্ট্রিবিউশন যেটা আপনার, যে ফর এক্সাম্পল আমি 1, 2, 4 ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছি যারা যেটা আগে কেউ করে নাই, ওইটাকে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন বা ওইটাকে যখন তুলে ধরবেন এমন ভাবে হাইলাইট করবেন যাতে ফার্স্ট লুকে কারো কাছে মনে না হয় যে এটা তো মনে হয় পুরান কাজ, এটার মধ্যে তো তেমন নতুনত্ব বা হচ্ছে গিয়ে বর্তমান যে নলেজ বা বর্তমান যে প্রেক্ষাপট সেটার আমি কোনো মিল দেখতেছি না, এরকম যাতে ডাউট যে আপনার কাজটা রিভিউ করতেছে বা কোনো জার্নালে দিলে বা কোনো কনফারেন্সে দিলে যারা পিয়ার রিভিউ বা কিছু করবে তাদের মনে যাতে ওই ডাউটটা না আসে, ঠিক আছে। এই জন্য অরিজিনালিটিটা মেনটেন করা ইম্পর্টেন্ট। আর লাস্টে যেটা মেনটেন করার দরকার সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি আর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, আর এটা যেটা সেটা হচ্ছে ধৈর্য। কারণ একটা রিসার্চ কাজ করতে গেলে অনেক টাইম লাগে, সো হচ্ছে ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকাটা ইম্পর্টেন্ট। আর আরো যেটা হয় যে ফর এক্সাম্পল আপনি টপিক সিলেক্ট করছেন, আপনি গ্যাপ আইডেন্টিফাই করছেন, আর্টিকেলও সিলেক্ট করছেন, পরবর্তীতে যখন আপনি ফিজিবিলিটি বা আপনার যে ফান্ডিং বা ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি যখন চেক করতে যাচ্ছেন তখন গিয়ে দেখতেছেন যে আপনার কারেন্ট যে অবস্থা সেই অবস্থায় এই টপিকে বা এই ডোমেনে বা কাজ করাটা ফিজিবল হবে না বা আপনি করতে পারবেন না, আপনার ওরকম ক্যাপাবিলিটি নাই। হতে পারে আপনার নলেজ গ্যাপ আছে বা ফাইন্যান্সিয়াল গ্যাপ আছে বা সোশিও ইকোনমিক যে স্ট্রাকচারটা বর্তমানে সেইটার সাথে এইটা নিয়ে কাজ করতে গেলে তেমন আর কি বেনিফিশিয়াল কাজ হবে না। তখন আপনার কি করতে হবে বলেন তো? আবার হচ্ছে স্টেপ 1 বা স্টেপ 2 তে ব্যাক যাওয়া লাগবে, নতুন করে কোনো গ্যাপ বা কোনো কিছু কোনো রিসার্চ ট্রেন্ডকে আইডেন্টিফাই করার চেষ্টা করা লাগবে। অর্থাৎ ওরকম ফ্লেক্সিবিলিটিটা আপনার মাথায় মানে এখন যদি আপনি মানে জেদ ধরলেন যে নাই তাও আমি করব, এটা হচ্ছে আমার নলেজ নাই তাও আমি করব, আমার কাছে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নেই তাও আমি করবো, বা হচ্ছে কি এই রিসার্চটা এখন করলে তেমন কোনো হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল গোল অ্যাচিভ হবে না, বাট তাও আমি করবো, এরকম জিদ যদি ধরে থাকেন তাহলে কিন্তু হবে না। একটু ফ্লেক্সিবল ভালো লাগবে, আর হচ্ছে যেটা বললাম ধৈর্য থাকা লাগবে, যে অনেক লম্বা সময় ধরে রিসার্চের কাজটা কন্টিনিউ করতে পারে, ধৈর্য থাকা লাগতে পারে। সো এইভাবে হচ্ছে কি আপনার আপনার টপিকের জন্য বা আপনার রিসার্চের জন্য ডোমেইন সিলেক্ট করবেন, টপিক সিলেক্ট করবেন। এখন এখন আসি আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আচ্ছা, নেক্সট ক্লাসে যাওয়ার আগে এই ফার্স্ট ক্লাসের যে ব্রিফটা দিলাম এইটা নিয়ে 1 মিনিট টাইমের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে এটা একটু তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। জাস্ট এই ফার্স্ট ক্লাসটা, কারণ পরবর্তীতে সবার মনে নাও থাকতে পারে যে ফার্স্ট ক্লাসে কি বলছি, কারণ 7টা ক্লাস রিভিউ হবে সেগুলো যেতে পারে। সো এই ফার্স্ট ক্লাসের যে
রিভিশনটা দিলাম। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন? তাহলে হচ্ছে পরের ক্লাসে যাই। পরের ক্লাসটা ছিল কি, এই যে আমরা হচ্ছে স্টেপ 2 তে দেখছিলাম যে হচ্ছে আহ, আহ, কি বলে, ওই যে স্টেপ 2 তে দেখছিলাম যে হচ্ছে গিয়ে রিসার্চ ট্রেন্ডটা আইডেন্টিফাই করার জন্য কিভাবে রিসার্চ আর্টিকেল খুঁজে বের করব, ঠিক আছে? তো এই রিসার্চ আর্টিকেল খুঁজে বের করার জন্য, রিসার্চ আর্টিকেল খুঁজে বের করাটা কেন ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা বলছি মেইন ক্লাস হচ্ছে, আরো ডিটেলসে টাইম নেওয়া বলছি। সো এখানে জাস্ট আপনাদের একটু মেমোরিটাকে রিফ্রেশ করে দেই যে ভালো রিসার্চ আর্টিকেল ফাইন্ড করাটা বা সিলেক্ট করাটা জরুরি। কারণ আপনার কাজের সাথে রিলেভেন্ট আর্টিকেল যদি আপনি সিলেক্ট করতে না পারেন, তাহলে হচ্ছে আপনার কাজটার ভ্যালিডেশনটা হবে না। ফর এক্সাম্পল, আপনি একটা রিসার্চ গ্যাপ বা রিসার্চ কোশ্চেনকে আইডেন্টিফাই করে এখন আপনি ওটা নিয়ে যখন কাজ করতে যাবেন, তখন আপনার ওই কাজটাকে কিন্তু মানে হচ্ছে জাস্টিফাইড করা লাগবে। সেটা আমরা জাস্টিফিকেশনটা কিভাবে করি? আমরা করি লিটারেচার রিভিউ দিই। আমরা লিটারেচার রিভিউ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ, এই যে এই অথররা এত বছর ধরে এই কাজ করছে, কিন্তু তারা কেউই এই দিকটা খেয়াল করে নাই, বা তারা এই দিকটা নিয়ে কেউ মাথা ঘামায়নি, ঠিক আছে? মানে বা আরো কিছু নিউমেরিক্যাল বা আরো কিছু ডিটেল অ্যানালাইসিস করে আপনি জাস্টিফাই করার চেষ্টা করেন যে কেন আপনি এই টপিকে কাজ করছেন বা কেন আপনি এই দিকটাতে আগাইছেন। তো এখন আপনি যদি এমন আর্টিকেল সিলেক্ট করলেন যেটা আপনার কাজের সাথে কোনোভাবেই যায় না, বা হইতে পারে হচ্ছে 10% বা 20% ম্যাচ খায়, 80% ম্যাচ খায় না, সেক্ষেত্রে কিন্তু আপনার জাস্টিফিকেশনটা হচ্ছে ভ্যালিড হইল না, ঠিক আছে? এই জন্য ভালো আর্টিকেল সার্চ দেওয়া এবং ভালো আর্টিকেল সিলেক্ট করাটা ইম্পর্টেন্ট। আর্টিকেল সার্চ দেওয়ার কি কি উপায় আছে এগুলো কিন্তু আমরা ক্লাসে ডিটেইলে দেখাইছি, বাট আপনাদের আবারও মনে করে দেওয়ার জন্য, আর্টিকেল সার্চ দেওয়ার জন্য সবচেয়ে অনেকে আপনারা হচ্ছে গুগলে সার্চ দিতে পারেন। এর বাইরেও যেগুলো আছে হচ্ছে সবচেয়ে বড় ডাটাবেস যেটা যে কোনো আর্টিকেলের বা সব ধরনের আর্টিকেলের, সেটা হচ্ছে গুগল স্কলার, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে বা বিভিন্ন ধরনের জার্নাল ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আপনারা আপনাদের আর্টিকেল গুলো খুঁজে পাবেন। ফর এক্সাম্পল, মেডিকেল সায়েন্সের জন্য পাবমেড আছে, ইঞ্জিনিয়ারিং বা স্টেম ব্যাকগ্রাউন্ডের জন্য আইইইই এক্সপ্লোর আছে, ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের জন্য জার্নাল অফ ইকোনমিক্স আছে, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের জন্য জার্নাল অফ ফাইন্যান্স এবং জার্নাল অফ ফাইন্যান্স ইকোনমিক্স নামে আবার একটা আছে, ব্যাংকিং এর জন্য ব্যাংক এবং ব্যাংকিং সিস্টেম নামে একটা জার্নাল আছে, মাইক্রোবায়োলজির জন্য ন্যাচারাল মাইক্রোবায়োলজি নামে একটা আছে, আবার ফ্যাশন ডিজাইনের জন্য হচ্ছে ফ্যাশন এন্ড টেক্সটাইল, অথবা আরেকটা আছে বোধহয় জার্নাল অফ ফ্যাশন মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট, এরকম নামে একটা জার্নাল আছে, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের জার্নাল আছে। এখন সবগুলা জার্নাল ফ্রি না, কিছু কিছু জার্নাল আছে মানে ওইখান থেকে পেপার নামাইতে গেলে বা ওইখান থেকে আর্টিকেল গুলো পড়তে গেলে আপনার হচ্ছে মানে পে করা লাগতে পারে। আর কিছু কিছু থাকে যেগুলো হচ্ছে ওপেন অ্যাক্সেস, ঠিক আছে? তো হচ্ছে এগুলো আর কি ওয়েবসাইটে ঘাটাঘাটি করলে আপনার পাওয়া যাবে, ঠিক আছে? এখন এই আর্টিকেল গুলো সার্চ দেওয়ার কি কি মেথড আছে, আমরা যখন ক্লাসটা করছিলাম আপনারা যদি একটু মনে করার চেষ্টা করে দেখেন যে আর্টিকেল সার্চ দেওয়ার হচ্ছে বিভিন্ন মেথড আছে। ফর এক্সাম্পল, আমরা যদি এইখানে আপনাদের সামনে লাইভ দেখার চেষ্টা করি, দেখা যাচ্ছে। সো আমরা মনে করি স্কলার, ঠিক আছে? সো আর্টিকেল সার্চ দেওয়ার হচ্ছে বিভিন্ন টেকনিক আছে। So, আপনারা যদি মেমোরি রিফ্রেশ করার চেষ্টা করেন, একটা হচ্ছে বুলিয়ান অপারেটর। বুলিয়ান অপারেটর কি, আমরা যারা আইসিটি পড়ছি তারই জানি না যে বুলিয়ান লজিক আছে। একটা হচ্ছে এন্ড লজিক, আর একটা হচ্ছে অল লজিক, আর একটা হচ্ছে নট লজিক, ঠিক আছে? এরকম এরকম যে লজিক গুলো আছে, এই লজিক গুলা দিয়ে হচ্ছে আর্টিকেল সার্চ করা যেতে পারে। সো হচ্ছে ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আহ কোন একটা টপিক সিলেক্ট করে তাহলে আমরা হচ্ছে করতে পারি। ওকে, সো লেটস সে মনে করেন হচ্ছে ওই যে আমরা উদাহরণ দিচ্ছিলাম হচ্ছে ম্যাথমেটিক্স এন্ড ডেটা সায়েন্স, ঠিক আছে? তো এন্ড লজিক যেটা কাজ করে সেটা হচ্ছে এমন এমন ওরা হচ্ছে এমন এমন আর্টিকেল গুলো শো করবে যেখানে হচ্ছে
এই দুইটা কিওয়ার্ডই আছে, অর্থাৎ দুইটা অ্যানালজি ওইভাবে কাজ করে যে এইটা এবং এইটা, এই দুইটা কিওয়ার্ড একসাথে আছে, ওই আর্টিকেল গুলাকে সার্চ রেজাল্টে শো করার চেষ্টা করবো। ফর এক্সাম্পল এটা দেখেন, দ্য ম্যাথমেটিক্স অফ লার্নিং ডিলিং উইথ ডাটা, ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং ম্যাথমেটিক্স, ডাটা অ্যানালাইসিস ম্যাথমেটিক্স। অর্থাৎ ডাটা সায়েন্স না হয়ে ওরা ডাটাটাকে হচ্ছে গিয়ে আলাদা কিওয়ার্ড হিসেবে আইডেন্টিফাই করছে। সো দ্যাটস গুড, ঠিক আছে। এরপরে আবার অল লজিক আছে। অল লজিক যেটা করে, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলো, দুইটা থাকলেও শো করবে, যে কোনো একটা থাকলেও শো করবে, শুধু ডাটা থাকলেও আবার শো করবে, আবার ডাটা সায়েন্স থাকলেও শো করবে, আবার ম্যাথমেটিক্স থাকলেও শো করবে, ঠিক আছে। এবার হচ্ছে বুলিয়ান লজিকটা কাজ করে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোটেশন মার্ক। কোটেশন মার্কের মধ্যে কি, যে হচ্ছে এরকম ডাবল কোটেশন দিব, তারপরে হচ্ছে এই যে সাপ্লাই চেইন ডাটা সায়েন্স, এর মধ্যে হচ্ছে আপনাদেরই হচ্ছে ক্লাস দেখানোর সময় সার্চ দিয়েছিলাম। সো সাপ্লাই চেইন ডাটা সায়েন্স এভাবে লিখে সার্চ দিব। তো এভাবে কোটেশন মার্কের মধ্যে দিয়ে সার্চ দিলে আরেকটু অ্যাকুরেট বা আরেকটু হচ্ছে সার্চ রেজাল্টটাকে আরেকটু শর্ট করে আনা হয়, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে আরেকটা সার্চ দেওয়ার উপায়। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাস্টেরিক্স বা হচ্ছে ওই ট্রাঙ্কেশন। অ্যাস্টেরিক্স বা ট্রাঙ্কেশন মানে কি, মনে করেন হচ্ছে আমরা মাঝে মাঝে গুগল সার্চ দিলে কি করি, মনে করেন আমি সাপ্লাই চেইন লিখে সার্চ দিতে গেলাম, বা হচ্ছে কি মনে করেন হচ্ছে ডিজিটাল ব্যাংকিং লিখে সার্চ দিতে গেলাম, ঠিক আছে। আর ডিজিটাল ব্যাংকিং আমরা সার্চ দিতে গিয়ে মাঝে মধ্যে কি করি, একটু হচ্ছে টাইপও করি না, টাইপো, যে হচ্ছে গিয়ে মনে করেন অ্যাডপশনের জায়গায় ও দিতে ভুলে যায়, বা মাঝে মধ্যে হচ্ছে কি ফুল স্টপ একটা আইসা পড়ে, বা হচ্ছে একটা কোশ্চেন মার্ক আইসা পড়ে, বা হচ্ছে কি একটা হ্যাশট্যাগ আইসা পড়ে। তো এইরকম ধরনের, মানে তাও কিন্তু হচ্ছে গিয়ে কি করে, ও হচ্ছে ওই গুগল কি করে, ওই অ্যাকুরেট রেজাল্টটাকে বা অ্যাকুরেট যেটা হইতে পারে সেটাকে অ্যাজুম করে আরেকটু হচ্ছে সার্চ রেজাল্টটাকে শুরু করার চেষ্টা করে। তো গুগলের ওই লজিকটাকেই আর কি গুগল স্কলারে এইভাবে সার্চ দেওয়ার সময় খাটানো, খাটায় দেখা যে কি ধরনের রেজাল্ট শুরু করতেছে। এটা হচ্ছে সার্চ দেওয়ার উপায়, ঠিক আছে। তো এইভাবে মনে করেন আমরা আর্টিকেল গুলো সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমাদের যেটা কাজ হবে, এই যে মনে করেন সার্চ দিচ্ছি, বা মনে করেন শুরুতে যেটা সার্চ দিচ্ছিলাম এই যে ডাটা সায়েন্স সাপ্লাই চেইন, আর এখানে মনে করেন হচ্ছে এই যে 6 পেজ ব্যাপী একটা অ্যান্সার আসছে, ঠিক আছে। এখন এইটার মধ্যে থেকে কোনটা আমার কাজে লাগবে বা কোনটা আমার কাজে লাগবে না, বা কোনটা সিলেক্ট করা ঠিক হবে সেটা বুঝবো কিভাবে। তো সেটা বোঝার জন্য অনেকগুলো উপায় আছে। তো হচ্ছে আমরা যদি হচ্ছে একটু ফ্ল্যাশব্যাক করতে যাই, তাহলে প্রথম উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেট ওয়াইজ। অর্থাৎ এটা আপনারা মাথায় রাখবেন যে কোনো একটা রিসার্চ কাজ করতে গেলে বা আপনারা যখন কাজ করতে যাবেন, সবসময় লেটেস্ট পেপারটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। অর্থাৎ মনে করেন 2010 সালে যে কাজটা হয়েছে হইতে পারে সেটা আপনার কাজের সাথে রিলেভেন্ট, বাট 2010 থেকে 2026-এর মধ্যে এই 16 বছরে কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলেন বা রিসার্চ অ্যাডভান্সমেন্ট বলেন, অনেক কিছু হয়েছে, তাই না। তো হচ্ছে এই কারণে হচ্ছে লেটেস্ট পেপার গুলো নিয়ে কাজ করাটা উচিত। তো গুগল স্কলারের ক্ষেত্রে যেটা করে, বা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, ফর এক্সাম্পল যদি এটা হয় এলসেভিয়ার, এলসেভিয়ারও যদি হয়, ফর এক্সাম্পল এলসেভিয়ারে যদি এলসেভিয়ারে আর্টিকেল ফাইন্ডার লিখে সার্চ করো। সো যে কোনো জার্নালে যদি হয়, আপনি যদি সার্চ করতে যান, তাহলে হচ্ছে এইভাবে প্রত্যেকটা জার্নালে দেখবে একটা ডেট ওয়াইজ পার্সন থাকে। ফর এক্সাম্পল আরেকটা যদি জার্নাল থাকে পাবমেড, এই পাবমেড হচ্ছে মেডিকেল টাইপের রিসার্চের জন্য, বায়োমেডিক্যাল, বায়োটেকনোলজি বা এরকম টাইপের। সো ধরেন এখানে হচ্ছে মেডিকেল একটা টপিক থেকে সার্চ, তো যেই ধরনের জার্নালই যান এটা এদিকে সার্চ দিলেও আসবে। এই অবস্থায় হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কেউ একটু চ্যাটে লিখেন, কারণ আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, তো আমি একটু হচ্ছে নেটওয়ার্ক শিফট করছি। তো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে। ওকে, সো হচ্ছে
যেই জায়গায় হোক না কেন, হচ্ছে এই যে ডেট ওয়াইজ এখানে সার্চ দিলে, এখানে ফর এক্সাম্পল আমরা ফ্যাশনের কোনো একটা টপিকে সার্চ দিই, আইরে এটা কেন আসলো? এটা ফাইন জার্নাল, এটা তো জার্নাল ফাইন দরকার না, আমার দরকার আর্টিকেল। ও নো সরি, এটাই সরি মাই ব্যাড। ঠিক আছে, সো এইটা হচ্ছে মনে করেন এই যে এইটা, তারপর ওই যে পাবমেড, তারপর অন্যান্য যে জার্নালই জানা কেন আইট্রিপল এক্সপ্লোর বা এভরিথিং, ডেট ওয়াইজ হচ্ছে গিয়ে আপনি কাস্টম করতে পারবেন যে আপনি কোন সালের পেপার গুলো চান। ফর এক্সাম্পল আমি যদি এখানে শুধু 2026 সিলেক্ট করি, 2026-এ শুধু 3টা পেপার পাবলিশ হয়েছে, তাই এইগুলাকে শুধু শো করতেছে। এইভাবে এখানে মনে করেন করোনার যেটা, এখানে হচ্ছে আমি কাস্টম এভাবে সিলেক্ট করে দিতে পারি ড্র্যাগ করে, অথবা আমি এখানে হচ্ছে গিয়ে বলে দিতে পারি যে হচ্ছে আমি লাস্ট 1 বছরে যে পাবলিশ হয়েছে শুধু সেগুলো দেখতেছি। ঠিক আছে, তাহলে ওগুলা শুধু শো করবে। আবার হচ্ছে আরেকটা যেটা আছে মানে সিলেক্ট করার জন্য, যে টাইমের পাশাপাশি হচ্ছে যেটা করা যায় সাইটেশন স্কোর দিয়ে, অর্থাৎ যার সাইটেশন স্কোরটা বেশি। ফর এক্সাম্পল গুগল স্কলারে বাই ডিফল্ট সাইট স্কোর আকারেই হচ্ছে ওরা কি বলে সর্টিং করে থাকে। বাট আপনি যদি হচ্ছে রিলেভেন্স আকারে, মানে হচ্ছে কি একদম হুবহু এইটা সাথে রিলেভেন্ট হবে সেই অনুসারে সর্টিং করতে বলেন, তাহলে সেই অনুসারে সর্টিং করে দেবে। ঠিক আছে, এই সেই অনুসারে সর্টিং করে দিচ্ছে। আর এই যে দেখেন এখানে অলরেডি শো করতেছে যে বাই ডিফল্ট ওরা সাইট আকারে সর্ট করা থাকে, এবং এটা হুবহু এদিকেও করা যায়। যে হচ্ছে এটা হচ্ছে এদিকেও করা যায়, সে শুধু আপনি রিভিউ আর্টিকেল খুঁজতে যাচ্ছেন তাহলে শুধু রিভিউ আর্টিকেল সিলেক্ট করতে পারবেন। এদিকেও হচ্ছে আপনি শুধু বুকস খুঁজতে যাচ্ছেন বা হচ্ছে গিয়ে শুধু রিভিউ আর্টিকেল খুঁজতে যাচ্ছেন, তাহলে এটা লেখা ওইভাবে সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে ওইভাবে সর্টিং করে দিতে পারবেন। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে যেখান থেকে আপনি আপনার পেপারটা নামান না কেন বা যে আর্টিকেলে আপনি সার্চ দেন না কেন, কারণ সার্চ দিলে তো হচ্ছে গিয়ে মনে করেন অনেক রেজাল্ট দেখায়, 100 200 1000 2000 পেপার দেখায়। এখন এই 1000 2000 পেপারের মধ্যে কোনগুলো নিয়ে কাজ করবেন সেগুলাকে, বা কোনগুলোর মধ্যে থেকে আপনি সিলেক্ট করবেন সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে মনে করেন ইয়ার ওয়াইজ সর্টিং করে নেওয়া, তারপর সাইটেশন অনুসারে যেগুলো সাইটেশন বেশি সেগুলোকে সর্টিং করা, তারপরে হচ্ছে জার্নাল র্যাঙ্কিং অনুসারে সর্টিং করা। জার্নাল র্যাঙ্কিংটা কি, অর্থাৎ Q1 জার্নাল, Q2 জার্নাল, 3 4 জার্নাল, এভাবে হচ্ছে গিয়ে যেগুলো Q1 জার্নাল হবে সেগুলোকে আগে সিলেক্ট, সেগুলোকে হচ্ছে আগে প্রায়োরিটি দেওয়া যদি আপনার টপিকের সাথে মিলে। যদি না মিলে তাহলে তো আর Q1 জার্নাল ওগুলো সিলেক্ট করে লাভ নেই। তারপরে Q2 জার্নালে যাওয়া, তারপরে Q3 জার্নালে যাওয়া, তারপরে কনফারেন্সে যাওয়া, এভাবে হচ্ছে গিয়ে আর কি কি বলে আইডেন্টিফাই করা যে হচ্ছে গিয়ে কোন জার্নালটা সিলেক্ট করবেন। এখন Q1 জার্নাল Q2 জার্নাল কি এগুলো তো আমরা আগেই বলছি। ঠিক আছে, সো হচ্ছে আর আমি ওদিকে আর টাইমটা ওয়েস্ট করলাম না, আমি হচ্ছে আমাদের হচ্ছে মেইন টপিক যেটা সেটাতে আবার ফোকাস করার চেষ্টা করলাম। তো আরেকটা জিনিস যেটা ব্রাউজারে, যেহেতু ব্রাউজারের স্ক্রিনে আমরা আছি, সো এটা আরেকটা জিনিস ওটা দেখায় না এটা গেল কই। ও হ্যাঁ, এখন জার্নাল র্যাঙ্কিং কিভাবে চেক করবেন, যেহেতু আমরা Q1 Q2 Q4 জার্নাল এটা নিয়ে কথা বলতেছিলাম, রাইট? তো ওইটাও হচ্ছে কি আমরা কিন্তু ক্লাসে দেখাইছিলাম। তো যেহেতু কনসেপচুয়াল ক্লাস আরেকবার মনে করে দিচ্ছি যে জার্নাল র্যাঙ্কিং চেক করার জন্য কিছু এক্সটেনশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমার এটাতে আমি ইউজ করি হচ্ছে এই এক্সাইটেশন নামে একটা কি বলে এক্সটেনশন। ওইটা তো হচ্ছে গুগল স্কলারের মধ্যে ওরা লাইভ শো করে। আরেকটা আছে এক্সটেনশন, ওইটার নাম আমি তো অবশ্য ঠিক জানি না, বাট সেম কাজই করে। তো যে কোনো একটা ইউজ করলেই হয়, এমন না যে হচ্ছে দুইটা আলাদা কাজ করে। আর যদি কোনো ওয়েবসাইট জানতে চান তাহলে হচ্ছে সাইন মাগো নামে একটা ওয়েবসাইট আছে, ওরা হচ্ছে জার্নালের র্যাঙ্কিং শো করে, জার্নালের র্যাঙ্কিং অনুসারে পেপারগুলোকে শো করার চেষ্টা করে। ফর এক্সাম্পল ধরেন এই যে একটা জার্নাল, জার্নাল অফ বিজনেস ম্যানেজমেন্ট, পুরো নামটা তো দেখতে পারতেছি না, করে দেখি তো, জার্নাল অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট স্টাডিজ। এটা র্যাঙ্কিংটা হচ্ছে গুগল স্কলার আমাকে দেখায় নাই। সো এখানে যদি লেখা সার্চ দিই, যদি ওদের ডাটাবেসে থাকে তাহলে শো করবে, ডাটাবেসে না থাকলে শো করবে না। এখন ডাটাবেসে না থাকা না বিভিন্ন কারণ থাকতে পারে, হইতে পারে এটা পেইড হয়ে জার্নাল, এটাও একটা হওয়ার চান্স আছে। ঠিক আছে, আবার না এমন হইতে পারে যে জার্নালটা রিসেন্ট তাদের পারফরমেন্সের কারণে বা ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সাইজ স্কোরের কারণে এই ডাটাবেসের যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং থেকে বাদ পড়ে গেছে, এটাও হইতে পারে। ঠিক আছে,
বাট এটা হচ্ছে কি আবার তারা হচ্ছে গিয়ে মনে করেন আরো ভালো কোয়ালিটি আর্টিকেল পাবলিশ করে আবার হচ্ছে গিয়ে ব্যাকও করতে পারে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, ফর এক্সাম্পল আরেকটা জার্নাল যদি লেখা সার্চ দিই, এই জার্নালটা এটা আমি মনে হচ্ছে এইটাও থাকে, এটাও মনে হয় যে বাদ করে গেছে। এটা তো দেখে কেমন জানি প্রেটরি জার্নালের ভিতরে থাকে। জার্নালটার নাম কি? জার্নালের নাম কোথায় আছে? সাস্টেনেবল উইথ, এইটা, এইটা তো না, এটা জার্নালের নাম না। সেপ্টেম্বর। আচ্ছা, এদিকে না এই ওয়েবসাইট গুলোতে না থাকার কিন্তু একটা কারণ বললাম যে হচ্ছে কি তারা হচ্ছে পরে স্কোরিং এ হচ্ছে গিয়ে কমে গেছে, তাই হচ্ছে কি তারা হচ্ছে নিচে নেমে গেছে। আরেকটা কারণ যেটা হতে পারে সেটা পেইডরি জার্নাল। আর পেইডরি জার্নালটা কি জিনিস? পেইডরি জার্নাল হচ্ছে গিয়ে ভুয়া জার্নাল, অর্থাৎ এরা আপনাকে মেইল করবে যে হচ্ছে গিয়ে আমাদের সামনে একটা ইস্যু পাবলিশ হবে, তোমার কোনো চার্জ লাগবে না, তোমাকে আমরা হচ্ছে গিয়ে সিলেক্ট করছি, আপনার কাজ কিন্তু ওরা জীবন দেখে নাই, তাও আপনাকে ওরা সিলেক্ট করে ফেলছে ওদের ইস্যুতে আপনার কাজ পাবলিশ করার জন্য, আপনি যাতে কাজটা সাবমিট করেন, এরকম টাইপের মেল দেয়। আবার অনেক সময় পরে যে 90% আপনাকে ফান্ডিং দিচ্ছে, জাস্ট হচ্ছে গিয়ে 10% হচ্ছে এপিসি চার্জ, মানে পাবলিকেশন চার্জ আপনি দিবেন, দিয়ে আপনার কাজটা পাবলিশ করে ফেলবেন। ঠিক আছে, আবার হচ্ছে কাজ পাবলিশ করার পর দেখবেন যে 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে আপনাকে মেল দিয়ে দিচ্ছে যে আপনার কাজ পাবলিশ হয়েছে। এগুলো হচ্ছে প্রেরিটি জার্নাল। কারণ হচ্ছে একটা ভালো জার্নালে পিয়ার রিভিউ করতে গেলে 3 থেকে 4 মাস সর্বনিম্ন, সর্বোচ্চ 2 থেকে 3 বছর টাইম লাগে। অ্যাপ্লিকেশন চার্জের কথা তো বাদ দিলাম, 1000 থেকে 2000 ডলার লাগে। সো কোনোভাবে একটা ভালো জার্নাল আপনাকে এত ডিসকাউন্ট বা এত অফার বা আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে না। ঠিক আছে, তো পেইড জার্নাল গুলো কি কি? পেইড জার্নাল গুলো বোঝার জন্য একটা ওয়েবসাইট আছে বা একটা লিস্ট আছে। এটা হচ্ছে প্রফেসর বেল নামে একজন রিসার্চার ছিল, উনি হচ্ছে কি আর কি একটা অ্যালগরিদমের মাধ্যমে জার্নাল গুলাকে শর্ট লিস্টেড করছে। সো এটাকে বলা হয় বেলস লিস্ট অফ জার্নাল। তো এইখানে যদি কোনো জার্নালের নাম সার্চ দিয়ে পাওয়া যায়, তার মানে এটা পেরিটরি জার্নাল। এদিকে যদি থাকে তাহলে এটা পেরিটরি জার্নাল। সার্চ দিয়ে দেখতে, সার্চ করি, হয়ে গেল ওয়েবসাইটটা। আচ্ছা, এইটা তাহলে আসতেছে, দেখি তো। এই জার্নালটার নাম মেবি এইটা না, এটা জার্নালটার নাম, ও আচ্ছা এটা বই, এটা তো জার্নাল না। আচ্ছা, স্বাভাবিকভাবে বই তো আর হচ্ছে কি জার্নালের ওয়েবসাইটে থাকবে না, তাহলে এই জার্নালটা দেখি। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও তো জার্নালের নাম নেই, কি শুনলাম জার্নালটার নাম কি? পাওয়া যায় না। এটা মেবি জার্নালের নাম, এটাই শুনলাম। জার্নালের নামটা হচ্ছে বুঝতেছি না, কারণ ওয়েবসাইটে দেওয়া আছে তো। কি হবে জার্নালটার নাম? আচ্ছা, ওদের মনে করেন ওদের কাছে যে জার্নালগুলো আছে এগুলো একটা লেখা আছে। তো এত নাটক কোথায় website এ? এই যে এটা ওদের ওয়েবসাইটে আছে, তার মানে হচ্ছে এটা প্রিভিউ জার্নাল না, হচ্ছে একটা কিউ ফোর জার্নাল। দেখি বেলস লিস্টে আবার ওদের নাম আছে, দেখি বেলস লিস্টে যদি থাকে, বেলস লিস্টে নাম থাকবে না, এই যে বেলস লিস্টে কোনো নাম আসে না, তার মানে হচ্ছে প্রিভিউ জার্নাল না। সাইমা কোথায় আছে কিন্তু বেলস লিস্টে নাই, তার মানে হচ্ছে এটা ভালো জার্নাল। আর যদি উল্টা ঘটনা ঘটে তার মানে হচ্ছে এটা, মানে হচ্ছে যদি সাইমার মধ্যে না থাকে বা বেলস লিস্টে যদি থাকে, তার মানে এটা হচ্ছে প্রিভিউ জার্নাল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে প্রিভিউ জার্নাল, কিউ ওয়ান কিউ ফোর জার্নাল গুলাকে আপনারা খুঁজে বের করতে পারবেন। এখন আবার হচ্ছে আমরা স্লাইডে ফেরত যাই।
ওকে, তো এভাবে পেডিগ্রি জার্নালটা কিভাবে সার্চ দিতে হয় বা পেডিগ্রি জার্নাল জিনিসটা কি এটা তো বললাম। কারণ পেডিগ্রি জার্নালকে অ্যাভয়েড করার জন্য কি করতে হবে হচ্ছে ওই যে ভালো ভালো জার্নাল মানে হচ্ছে ওই যে সাইমাগো বা স্কোপাস এগুলাতে গিয়ে সার্চ দিয়ে দেখতে হবে যে আপনি যে জার্নালের কাজটা পাবলিশ করতে যাচ্ছেন তাদের কাছে লিস্টেড আছে কিনা, বা ওই জার্নালটা যদি বেস্ট লিস্ট থাকে তাহলে ওইটা পেডিগ্রি জার্নাল। এখন কিছু ঘটনা ঘটে যে হচ্ছে আপনার জার্নালটা আপনি যখন পাবলিশ করছেন তখন পেডিগ্রি জার্নাল ছিল না, পাবলিশ করার 2-3 বছর পর বা 6-7 বছর পর এটা পেডিগ্রি জার্নাল হয়ে গেছে, বা ডাউনলোড খেতে খেতে পেডিগ্রি জার্নাল হয়ে গেছে। সেক্ষেত্রে তো আপনার আসলে কিছু করার নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কিছু করার নাই, বাট আপনি যখন কাজটা, কারণ এটা যখন আপনার কাজটা কেউ যখন পড়বে বা আপনার কাজটা যখন আপনি শেয়ার করবেন কারোর সাথে, সে যখন পড়বে সে তো এক্সপার্ট হবে, সে তখন বুঝবে যে এই কাজটা পাবলিশ হয়েছে যখন তখন তো এটা ছিল না, এখন হয়ে গেছে। সো সেই আন্ডারস্ট্যান্ডিংটা তার মধ্যে থাকবে, তো ওইটা সমস্যা নাই। বাট যখন পাবলিশ করতেছেন তখনই যদি এটা পেইড জার্নালিস্টের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার শুধু অসুবিধা। সো এটা একটু মাথায় রাখা দরকার। আর এটা তো বললাম যে পেলস লিস্ট আছে যেখানে গেলে হচ্ছে আপনারা প্রায়োরিটি জার্নাল যেটা আছে সেটা হচ্ছে কি লিস্ট গুলো পাবেন, এবং এটা প্রতি বছর বছর আপডেট হয়, প্রতি 6 মাস পর না 3 মাস পর জানি আপডেট হয়। অর্থাৎ কোনো কোনো জার্নাল যেমন প্রায়োরিটি লিস্টে আসা পরে আবার কোনো কোনো জার্নাল প্রায়োরিটি লিস্ট থেকে সরেও যায় কারণ তাদের কোয়ালিটি ওয়ার্কের কারণে, বা হচ্ছে গিয়ে তাদের গাইডলাইন্স এর আপডেট করার কারণে বা চেঞ্জ করার কারণে, ঠিক আছে? সো তারা কন্টিনিউসলি আপডেট করে পেলস লিস্ট। তো হচ্ছে এরপরে আছে আমাদের থার্ড ক্লাস। একটু রোজার মাস তো একটু 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি। ওকে, আবারও ব্যাক করি। এরপর হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, হচ্ছে রিডিং স্ট্র্যাটেজি। অর্থাৎ 2 নম্বর ক্লাসে তো আমরা আর্টিকেল সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর হচ্ছে ভালো আর্টিকেল গুলোকে সিলেক্ট করলাম, পেরিটরি জার্নাল গুলোকে বাদ দিলাম, নন পেরিটরি জার্নাল বা Q1 Q4 জার্নাল গুলোকে সিলেক্ট করলাম। এখন এই জার্নাল থেকে যে আর্টিকেল গুলোকে আমরা সিলেক্ট করলাম এটা পড়বো কিভাবে? তো এইটা হচ্ছে গিয়ে আমরা ডিটেলসে যেটা বলছিলাম যে অনেক ধরনের টেকনিক আছে, অনেক ধরনের স্টেপস আছে। বাট আজকে যেহেতু হচ্ছে কি বলে কনসেপচুয়াল ক্লাস, কনসেপ্টের দিক থেকে যদি বলি তাহলে রিডিং করার জন্য যে টেকনিক গুলো আছে এগুলো আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? ফর এক্সাম্পল আপনার যখন ভার্সিটি পরীক্ষার জন্য বা স্কুল কলেজে থাকতে যখন পড়ালেখা করতেন পরীক্ষার জন্য, তখন এক একজনের পড়ার স্টাইল ছিল কিন্তু এক এক রকম। কেউ সারা রাত জায়গায় পড়তো, কেউ সারাদিন পড়তো, আবার হচ্ছে কেউ হচ্ছে নোট করে করে পড়তো, আবার কেউ হচ্ছে গিয়ে নোট করতো না বাট হাইলাইট দিয়ে মার্ক করে করে পড়তো, আবার কেউ হচ্ছে আপনার হচ্ছে ওই যে রাফ মানে নোটও না হাইলাইটও না বাট রাফ টাইপের ড্রয়িং বা কিছু একটা করে পড়ার চেষ্টা করতো বা পড়া মনে রাখার চেষ্টা করতো, ঠিক আছে? আবার কারো কিছুই পড়া লাগতো না, এই শুধু ঠিক করলে পড়াটা মনে থাকতো। তো এটা আসলে রিডিং স্ট্র্যাটেজি যেটা এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। একটা রিসার্চ পেপার পড়তে গেলে আপনার সর্বোচ্চ মনোযোগ বা এনাফ টাইম হাতে নিয়ে পড়তে বসাটা বেটার। সো এই জন্য এমন স্ট্র্যাটেজি
বা যেটার সাথে আপনি কমফোর্টেবল ওরকম স্ট্র্যাটেজি ফলো করবেন, যেটার কারণে হচ্ছে আপনারা কনসেন্ট্রেশন হারাবেন না, মানে আপনার হচ্ছে কনসেন্ট্রেশনটা আপনি ধরে রাখতে পারবেন। কারণ এমন যদি হয় যে পেপারে শুধু অ্যাবস্ট্রাক্ট করার পরই আপনি বললেন না থাক আমার দিয়ে আর হবে না, আজকে আল্লাহর রহমতে আজকের মতো এদিকেই শেষ, তাহলে কিন্তু হবে না। সো এই জন্য যেটা করলে আছে আপনি কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারবেন সেই টেকনিকটা ইউজ করাটা বেটার। এমন করে নির্দিষ্ট টেকনিক নেই যে এইভাবে করলে ভালোভাবে প্রেপার করা হয়, এইভাবে করলে ভালোভাবে প্রেপার করা হয় না। ফর এক্সাম্পল অনেকে থাকে যে পেপার গুলো হচ্ছে পিডিএফ কপি হয়, তো অনেকে থাকে পিডিএফটা প্রিন্ট করে হাইলাইট করে পড়ার চেষ্টা করে। আবার অনেকে আছে যে না ওই হচ্ছে কম্পিউটার থেকে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকায় তাকাই করতে পারে। ইটস আপ টু দেম, এটা হচ্ছে মানুষ টু মানুষ ভ্যারি করে। আর পড়ার পর পরে আপনি কি করবেন আসলে, এই যে এই স্ট্র্যাটেজি গুলো করবেন, পড়ার উদ্দেশ্যটা কি? পড়ার উদ্দেশ্যটা হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে কি? আমি যে পেপারটা পড়তেছি এই পেপারটা থেকে কিছু কি ইনফরমেশনকে আইডেন্টিফাই বা বের করার চেষ্টা করা, যে হচ্ছে এই যে এই টপিকের পেপারটা সিলেক্ট করলাম, তারা তাদের অবজেক্টিভ কি ছিল, এই অবজেক্টিভটা মানে অ্যাচিভ করার জন্য তারা কোন ডাটা সেট ইউজ করছে বা আদৌ ডাটা সেট ইউজ করছে কিনা, তারা কোন মেথোডোলজি ইউজ করছে, তাদের মেথোডোলজির আউটকাম কি ছিল, এই আউটকামের আবার লিমিটেশন কি ছিল, এরকম কি কিছু পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করাটাই হচ্ছে লিটারেচার রিভিউ। এবং এই লিটারেচার রিভিউটাকে খুঁজে বের করার পর একটা সিস্টেমেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করা। কারণ এটা তো আপনি হচ্ছে পেপারে হচ্ছে আপনার পরবর্তীতে আপনার কাজটাকে, যে আপনি কেন এই মেথোডোলজি ফলো করছেন বা আপনি কেন এই রিসার্চ অবজেক্টিভটা নিয়ে কাজ করছেন বা এভাবে কাজ করছেন কেন, সেটা তো আপনার ব্যাখ্যা করা লাগে, তাই না? তো সেটা ব্যাখ্যা করার জন্য একটা অর্গানাইজড ওয়েতে লেখা, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ করার উদ্দেশ্য। এখন এই যে এই কথাগুলো আমি আর কি আগের স্লাইডে বললাম। তো লিটারেচার রিভিউ যখন করবেন, লিটারেচার রিভিউ করতে গিয়ে দেখবেন যে বিভিন্ন ধরনের লিটারেচার রিভিউ আছে। কারণ এই লিটারেচার রিভিউ টাইপ যেগুলা, এগুলা সাধারণত হচ্ছে যে আপনি রিভিউ করে রিভিউটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন সেটার উপর ভিত্তি করে লিটারেচার রিভিউ টাইপ। তো প্রথম যেটা সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ লিটারেচার রিভিউ। আর্গুমেন্টেটিভ মানে কি? হচ্ছে আপনি ধরেই নিছেন যে ক রাইট এবং খ ভুল, এবং আপনি ক এর পক্ষ নিয়ে আপনার হচ্ছে আর্গুমেন্টটাকে দাঁড়া করাইতেছেন, বা আপনি কেন ক রাইট এইটার উপর ভিত্তি করে আপনি হচ্ছে জিনিসটাকে অর্গানাইজ করতেছেন, সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রিভিউ। একটু ভালোভাবে যদি উদাহরণ দিই, ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আপনি একটা রিসার্চ করতেছেন, সেটা হচ্ছে কিভাবে যে ট্রেডিশনাল লার্নিং মেথডের থেকে অনলাইন লার্নিং মেথডটা, মানে আপনি রিসার্চ করতেছেন যে আসলে স্টুডেন্টদের মধ্যে কোন লার্নিং মেথডটা বেটার, ঠিক আছে? আর আপনি আপনার অ্যান্সারটা ধরে রাখছেন যে অনলাইন লার্নিং মেথডটা বেটার। আপনি লিটারেচার রিভিউটা যখন লিখতে যাবেন তখন এমন ভাবে লিখলেন যাতে যে পেপারটা পড়তেছে তার কাছে মনে হয় যে আপনি যে রেজাল্ট সেকশনে কথাটা বলছেন যে অনলাইন লিটারেচার রিভিউ বেটার, ওইটা যাতে তার মনে হয় লিটারেচার রিভিউ পড়ে। অর্থাৎ লিটারেচার রিভিউটাকে এমন ভাবে রাইট করলেন বা অর্গানাইজ করলেন যাতে ওই অনলাইন যে লার্নিং মেথড ওইটার বেটার যেটা বা ওইটার এফিসিয়েন্সির উপর হাইলাইটটা বেশি হয়। অর্থাৎ আপনি আপনার যে স্ট্যান্ডটা সেইটার আর্গুমেন্টে আপনার লিটারেচার রিভিউটাকে অর্গানাইজ করলেন, সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রিভিউ। এরপর হচ্ছে ইন্টিগ্রেটিভ রিভিউ। ইন্টিগ্রেটিভ রিভিউ কি? যে হচ্ছে হইতে পারে হচ্ছে আপনার যে লিটারেচার রিভিউতে আপনি হচ্ছে অনেক বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের স্টাডিজকে ফোকাস করছেন, অর্থাৎ স্টুডেন্টদের হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে পড়াশোনায় মনোযোগ না থাকার কারণ এটার উপর আপনি রিসার্চ করতেছেন। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এমন কিছু পেপারকে লিটারেচার রিভিউ করলেন যারা স্ট্রেসকে আইডেন্টিফাই করছে, এমন কিছু পেপারকে ইউজ করলেন যারা পিয়ার প্রেশারকে আইডেন্টিফাই করছে, এমন কিছু স্টুডেন্টকে আইডেন্টিফাই করলেন বা এমন কিছু পেপারকে আইডেন্টিফাই করলেন যারা হচ্ছে হেলথ কন্ডিশন আইডেন্টিফাই করছে, এবং সবগুলাকে এমন ভাবে লিটারেচার রিভিউ করে অর্গানাইজ করলেন যাতে হচ্ছে যে পরে তার কাছে মনে হয় যে আপনি একটা ব্রডার এক্সপেক্ট থেকে লিটারেচার রিভিউ করছেন, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ রিভিউ। হিস্টোরিক্যাল রিভিউ যেটা, সেটা কি মানে একটা টাইম রেঞ্জের টাইপের করা হয়, যে হচ্ছে ফর এক্সাম্পল লিটারেচার ব্যাকগ্রাউন্ডে যারা রিসার্চ করতে যান তারা অনেক সময় দেখবেন যে হচ্ছে ধরেন আপনি হচ্ছে বর্তমানে ইংলিশ লিটারেচারের কি অবস্থা এটার উপর আপনি রিসার্চ করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যখন করতে গেলেন তখন আপনি লিটারেচার রিভিউটা এমন করলেন কি
আপনি দেখাইলেন যে গত 20 বছরে যে লিটারেচার রিভিউটা বা ইংলিশ লিটারেচারটা কিরকম ইনভলভ হয়েছে, এবং এর জন্য আপনি 20 বছর থেকে একটা টাইম লাইনের মাধ্যমে পেপার গুলাকে লিটারেচার রিভিউ করলেন বা রিভিউ করে অর্গানাইজ করলেন। সেটা হচ্ছে হিস্টোরিক্যাল রিভিউ। আর থিওরিটিক্যাল রিভিউ যেটা, সেটা হচ্ছে আপনি মনে করেন হচ্ছে 10-12টা পেপার সিলেক্ট করলেন এবং এদের যে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ সেইটার উপর ফোকাস করে আপনার লিটারেচার রিভিউকে অর্গানাইজ করবেন, সেটা হচ্ছে থিওরিটিক্যাল রিভিউ। আর যদি থিওরিটির উপর ফোকাস না করে ম্যাথোডোলজির উপর ফোকাস করেন, তাহলে সেটা হবে ম্যাথোডোলজিক্যাল রিভিউ। আর যদি হচ্ছে সিস্টেমেটিক রিভিউ, যেটা সিস্টেমেটিক রিভিউ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে লিটারেচার রিভিউ প্রসেস। অর্থাৎ এইটাতে হচ্ছে আপনি আগে যে পয়েন্ট গুলা বললাম বা আগে যে টাইপ গুলা বললাম কোনটার উপরেই ফোকাস করবেন না। আপনি একটা পেপার নিবেন, ওইটাকে থেকে কি পয়েন্ট গুলা বের করে ওইটাকে হচ্ছে গিয়ে একটা সিস্টেমেটিক মেথডে দেখবেন, তারপরে নেক্সট পেপারে যাবেন, তারপরে নেক্সট পেপারে যাবেন, তারপরে নেক্সট পেপারে যাবেন। এইটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, মানে ইন শর্ট এটাকে সিস্টেমেটিক। এখন এই যে লিটারেচার রিভিউ করবেন, এখন এই লিটারেচার রিভিউ করতে গেলে আপনি যে আর্টিকেল বা যে পেপার গুলা ইউজ করবেন সেগুলো কোথা থেকে নিচ্ছেন সেটার উপর ভিত্তি করে আবার লিটারেচার রিভিউকে 3 ভাগে ভাগ করা হয়, বা লিটারেচার রিভিউকে 3 ভাগে ভাগ করা হয় না, লিটারেচারকে আসলে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি লিটারেচার, মানে হচ্ছে ওই যে যেটা বললাম না অরিজিনাল ওয়ার্ড, মানে আপনি অরিজিনাল ওয়ার্ডটি হচ্ছে লিটারেচার রিভিউ করতেছেন বা কাজের জন্য ইউজ করতেছেন, সেটা হয়ে যাবে প্রাইমারি লিটারেচার। আর সেকেন্ডারি লিটারেচার মানে কি, মনে করেন হচ্ছে রিভিউ ওয়ার্ড। মাঝে মধ্যে গুগল স্কলার গুলো দেখেন না যে কম্পারেটিভ অ্যানালাইসিস থাকে বা রিভিউ আর্টিকেল থাকে, যেখানে হচ্ছে গিয়ে তারা নিজেদের কোনো মেথোডোলজি বা কিছুই শেয়ার করে নাই, কিন্তু অন্য 10টা পেপার তাদের মেথোডোলজির উপর একটা রিভিউ করছে, সেটা হচ্ছে সেকেন্ডারি লিটারেচার। আর টারশিয়ারি লিটারেচার, যেটা টারশিয়ারি লিটারেচার আর কিছুই না, অনলাইন আর্টিকেল বা হচ্ছে ব্লগ বা মনে করেন কোনো নিউজ পোর্টালের নিউজ বা হচ্ছে গিয়ে কোনো কি বলে আহ বই, এগুলো হচ্ছে টারশিয়ারি লিটারেচার। এখন আপনার কাজের জন্য কোন আর্টিকেল ইউজ করাটা বেটার হবে? প্রায় কোন পেপার যখন লিখতে যাবেন বা কোন পেপার যখন আপনার বলতে যাবেন, তখন দেখবেন যে পেপারে বিভিন্ন পার্ট থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউ নামে একটা চ্যাপ্টার থাকে, মেথোলজি নামে একটা চ্যাপ্টার থাকে, রেজাল্ট নামে একটা চ্যাপ্টার থাকে, কনক্লুশন অথবা ফিউচার লিমিটেশন বা ফিউচার স্কোপ এরকম নামে একটা চ্যাপ্টার থাকে। তো লিটারেচার রিভিউ যখন চ্যাপ্টারটা করতে যাবেন, তখন টারশিয়ারি লিটারেচারটা ইউজ না করাটাই বেটার। কারণ কি, টারশিয়ারি লিটারেচার মেইনলি বুঝায় হচ্ছে ওই যে বললাম ইনসাইক্লোপিডিয়া, বই, নিউজ পোর্টাল, আর্টিকেল। আর মনে করেন হচ্ছে আপনি প্রথম আলো থেকে একটা খবর পাইলেন, ওইটা আপনি লিটারেচার রিভিউ চ্যাপ্টারে ইউজ করবেন। একজন পিয়ার রিভিউয়ার যখন আপনার কাছটাকে পিয়ার রিভিউ করবে, সে তো আর প্রথম আলো সম্বন্ধে জানে না, সে তো এটা দিয়ে কোনো আইডিয়া পাবে না, সে দেখে মনে করবে এটা কোথা থেকে আসছে, কারণ তার তো কোনো প্রথম আলো নিয়ে আইডিয়া নেই। উল্টা টারশিয়ারি লিটারেচারটাকে আপনি একটা পেপারে অন্য যে কোনো জায়গায় ইন্ট্রোডাকশন বা রেজাল্ট বা অন্য জায়গায় ইউজ করতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র ডেডিকেটেড ভাবে লিটারেচার রিভিউ চ্যাপ্টারের জন্য টারশিয়ারি লিটারেচার ইউজ না করাটাই বেটার। এই জন্য প্রাইমারি এবং সেকেন্ডারি লিটারেচার ইউজ করাটা বেটার। কারণ ওই যে প্রথম আলোর জায়গায় যদি আপনি কোনো একটা অথরের নাম মেনশন করে কোনো একটা পেপার দেন, উনি ওই অথরকে চিনতে নাও পারেন, কিন্তু যেহেতু একটা অথরের নাম আপনি বলছেন এবং উনি যখন রেফারেন্স সেকশন অথরের নামটা দেখবে বা জার্নালের নামটা দেখবে, তখন উনি ডিরেক্টলি না চিনলেও উনি একটু কনভিন্সড হবে যে রিলায়েবল সোর্স। কিন্তু তার জায়গায় যদি আপনি প্রথম আলো দেন, এত প্রথম আলো সম্বন্ধে কোনো আইডিয়া নাই, এত মনে করবে এটা কোথা থেকে দিচ্ছে। আপনি যদি হচ্ছে ডেইলি স্টার দেন, তাহলে বলবে এটা কোথা থেকে দিচ্ছে, তাই না? এরকম একটা কোশ্চেন বা এরকম একটা কনফিউশন তার মানে তৈরি হবে। তো এই জন্য হচ্ছে শুধুমাত্র লিটারেচার রিভিউ চ্যাপ্টারের জন্য শুধু প্রাইমারি লিটারেচার এবং সেকেন্ডারি লিটারেচার উপর ফোকাস রাখাটা বেটার। এরপরে পেপারের বাকি সব জায়গায় আপনি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি যেটা যেটা আপনার কাজের সাথে রিলেভেন্ট হয় সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে এই যে আমরা হচ্ছে লিটারেচার রিভিউ করলাম, লিটারেচার রিভিউ করার পর কি করলাম, আমরা গ্যাপটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো। এই গ্যাপটাকে আইডেন্টিফাই করার পর কি করবো, আমরা মেথোডোলজিকে দাঁড় করাবো। এখন গ্যাপ আইডেন্টিফাই কিভাবে করবে? গ্যাপ আইডেন্টিফাই করা হয় লিটারেচার রিভিউ করে। আরেকটা যেটা করা হয়, প্রত্যেকটা পেপারে দেখবেন ইন্ট্রোডাকশন অথবা অ্যাবস্ট্রাক্ট অথবা কনক্লুশন ডিসকাশন অথবা আলাদা এমন একটা চ্যাপ্টার থাকে যেটা থাকে যে ফিউচার স্কোপ
অথবা কারেন্ট কাজের যে লিমিটেশন বা ফার্দার রিসার্চ নিডেড, এরকম একটা ফ্রেজিং দিয়ে একটা প্যারা থাকে, যেখানে অথর বলে যাওয়ার চেষ্টা করে যে সে কোন দিকটা নিয়ে কাজ করে নাই, কোন দিকটা নিয়ে কাজ করা উচিত। এটা একটা উপায় হতে পারে রিসার্চ গ্যাপকে আইডেন্টিফাই করা। আরেকটা উপায় হতে পারে যে আপনি 10-12টা পেপার পড়লেন, তাদের অবজেক্টিভ, তাদের মেথোডোলজি, তাদের রেজাল্ট এগুলোকে আইডেন্টিফাই করলেন, করার পর একটা কম্পারিজন টেবিল বানাইলেন, বানানোর পর দেখার চেষ্টা করলেন যে ওভারঅল ভাবে তারা কোন দিকটা ফোকাস করছে, কোন দিকটা ফোকাস করে না, সেটার উপর ভিত্তি করে আপনি আপনার রিসার্চ গ্যাপটাকে আইডেন্টিফাই করলেন। তো এই দুইটা উপায়ে আপনার হচ্ছে আপনাদের রিসার্চ গ্যাপটাকে আইডেন্টিফাই করতে পারেন। এখন এইটা যে লিটারেচার রিভিউ পার্টটা বললাম, এখন লিটারেচার রিভিউ ক্লাসে মানে লিটারেচার রিভিউ সময় দেখাইতে ভুলে গেছিলাম, এখন দেখাই। তো লিটারেচার রিভিউটা নিজে নিজে করাটা বেটার, ঠিক আছে? তো লিটারেচার রিভিউ নিজে নিজে করাটা বেটার। এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস যেটা ছিল সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, সেটার মধ্যে আমরা দেখাই দিছি। সামনে যখন আবার হচ্ছে রিফ্রেশ করতে যাব তখন আবার দেখাবো, সমস্যা নাই। বাট আপনি চাইলে এআই এর হেল্প নিতে পারেন। বাট এটা যখন হচ্ছে আমরা 7 নম্বর ক্লাসে যখন হচ্ছে রিফ্রেশ করতে যাব তখন আর কি ডিটেলসে বলবো। তো মনে করেন আপনি হচ্ছে রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করলেন। এবার রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করার পর আপনার কাজ হবে কি, আপনার মেথোডোলজিটাকে ডিজাইন করা। ফর এক্সাম্পল 10টা পেপারকে আপনি লিটারেচার রিভিউ করলেন, তারপর দেখলেন হচ্ছে আহ, কেউ ক নিয়ে কাজ করছে, কেউ খ নিয়ে কাজ করছে, কেউ গ নিয়ে কাজ করছে, কিন্তু কেউ উম নিয়ে কাজ করেনি। ঠিক আছে, ঠিক আছে। তো আপনি কি করলেন, ওই উমকে ঘিরে আপনি আপনার মেথোডোলজিটাকে ডিজাইন করবেন বা আপনি আপনার ফ্রেমওয়ার্কটাকে দাঁড়া করাই। ঠিক আছে, এইভাবে হচ্ছে মেথোডোলজিটাকে ডিজাইন করা যাইতে পারে। যে আমি গ্যাপ গুলাকে দেখলাম, গ্যাপ গুলাকে দেখার চেষ্টা করলাম যে হইতে পারে সবাই একটা কমন ডাটা সেট নিয়ে কাজ করছে বা সবাই সেকেন্ডারি ডাটা সেট নিয়ে কাজ করছে, কারো এই টপিকে কারো কোনো প্রাইমারি ডাটা সেট নাই। আপনি চেষ্টা করলেন কি যে আমি আমার মেথোডোলজিতে প্রাইমারি ডাটা সেট নিয়ে কাজ করার চেষ্টা করতে পারি, কারণ আমার কাছে রিসোর্স আছে আর ফিজিবিলিটি বা স্ক্রিপ্ট আছে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আপনার মেথোডোলজিতে দাঁড় করে। অথবা হইতে পারে যে সবাই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করছে, আপনি বললেন যে না, এটা তো অনেক ট্রেডিশনাল মেথড হয়ে গেল, আমি একটা অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ নিব। এটা আপনার হচ্ছে কি, এইভাবে হচ্ছে আপনি আপনার মেথোডোলজিটাকে ডিজাইন করতে পারেন। আর ডিজাইন করার পর ওই মেথোডোলজিটা ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য যেটা করা হয়, হাইপোথেসিস টেস্টিং করা হয়। অর্থাৎ আমি যে কোশ্চেনটা দাঁড় করাইছি ওই কোশ্চেনটার উপর ভিত্তি করে তো আমি মেথোডোলজিটাকে ডিজাইন করতেছি। এই মেথোডোলজিটাকে একটা হচ্ছে প্রাইমারি টেস্টিং এর মধ্যে দিয়ে যাওয়া, দিয়া দেখা যে হচ্ছে গিয়ে ডিজাইড আউটকাম আসতেছে কিনা। যদি না আসে তাহলে কোন জায়গায় মডিফিকেশন করা লাগতেছে, একটু স্লাইড মডিফিকেশন করে দেখা। করার পর যেইটা করার পর বা যেই মডিফিকেশন গুলো করার পর আমি আমার ডিজাইড আউটকামটা পাবো, সেটাকে আমার ফাইনাল মেথোডোলজি হিসেবে আমি মানে সিলেক্ট করবো। ফর এক্সাম্পল ধরেন আপনি এদিকে লিটারেচার রিভিউ টিভিউ করে জানতে পারলেন যে কিভাবে হচ্ছে গাছ থেকে আম পাড়তে হয়। এর উপর ভিত্তি করে আপনি একটা মেথোডোলজি দাঁড় করালেন যে হচ্ছে গিয়ে হ্যাঁ আপনি হচ্ছে এক একটা ইটের কণা বা কিছু একটা নিবেন বা পাথর নিবেন, তারপর হচ্ছে আম গাছ সিলেক্ট করবেন, আম গাছের মধ্যে কোন আম গাছটা আপনার মারতে হয় সেটা সিলেক্ট করবেন, তারপর ওইটা বরাবর টার্গেট করে ঢিল মারবেন, তারপরে আমটা গায়ে রাখবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে মেথোডোলজি দাঁড় করেন। এরপর হাইপোথেসিস টেস্টিং এ যেটা করা হয়, এইটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিকেট করে দেখা হয় যে আসলে যে এই স্টেপ বাই স্টেপ কাজ করতেছে কিনা, বা যেই যে আম পাড়ার জন্য যে ফ্রেমওয়ার্কটা দাঁড় করেছেন আসলে আপনি আম পারতেছেন কিনা। হইতে পারে ঢিল মারার সময় আপনি গাছের কাছ থেকে ঢিল মারতেছিলেন ইনিশিয়ালি, কিন্তু তাতে আম পড়তেছিল না, তখন কি করলেন আপনি একটু ডিস্টেন্স নিয়ে নিলেন, তারপরে আম পারলেন। বা হচ্ছে গিয়ে একটু বেশি উঁচু ডালের আম সিলেক্ট করছিলেন, তাতে কাজ হচ্ছিল না, আপনি একটু নিচু ডালের আম সিলেক্ট করলেন। এভাবে হাইপোথেসিস টেস্টিং এর মাধ্যমে ফ্রেমওয়ার্কটাকে একটু টেস্ট করে দেখা হয় যে কোনটা বেটার হবে। এরপরে যেটা করলে আমার আমটা পড়তেছে সেইটাকে আমি ফাইনাল ফ্রেমওয়ার্ক বা ফাইনাল মেথোডোলজিক্যাল ডিজাইন হিসেবে সিলেক্ট করতে পারি। এখন এই যে মেথোডোলজি পার্টটা বললাম, এই মেথোডোলজি পার্টের মধ্যে কিন্তু আরেকটা জিনিস থাকে যেটা আমরা বারবার বলছিলাম, সেটা হচ্ছে ডাটা। ঠিক আছে, ডাটা কালেকশন করা রাখতে পারে বা ডাটা অলরেডি কালেক্ট করা আছে সেই ডাটাগুলোকে ইউজ করা রাখতে পারে। ডাটা কালেকশনটা কি, ডাটা ডাটা কালেকশনের পার্টটা হচ্ছে আহ এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আপনি আপনার কাজের জন্য যে রিলেভেন্ট ইনফরমেশনটা সেটা কালেক্ট করবেন।
ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আপনি ফ্যাশন নিয়ে কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে, যে হচ্ছে আড়ং-এর ফ্যাশন বা আড়ং-এর যে কাপড়গুলা বা অ্যাপিয়ারেল গুলা এগুলা কেন হাই ডিমান্ড, ঠিক আছে। তো এই কোশ্চেনটা আনসার করার জন্য আপনার কি করা লাগতেছে, আপনার যারা আড়ং থেকে কিনে তাদের সাথে একটা সার্ভে বা তাদের থেকে একটা ইন্টারভিউ না লাগতেছে। এই প্রসেসটা এটার জন্য কি করলেন, আপনি কিছু কোশ্চেন দাঁড় করাইলেন, যে কোশ্চেন গুলাকে আপনি অ্যানালাইসিস করে আপনার যে অ্যান্সারটা, অর্থাৎ মানুষ কেন আড়ং কাপড় কিনে সেই অ্যান্সারটা আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো সেটা আপনি ড্রাফট করলেন, সেটার উপর ড্রাফট করে আপনি হচ্ছে সার্ভেটা নিলেন। এই পুরো প্রসেসটা হচ্ছে ডাটা কালেকশন প্রসেস। এখন এমন যদি হয় যে ডাটা আপনি নিজে কালেক্ট করতেছেন, তাহলে সেটা প্রাইমারি ডাটা। আর যদি এমন হয় যে অলরেডি কোনো একজন রিসার্চার এটা নিয়ে অলরেডি কাজ করছে এবং এটার জন্য সে অলরেডি ডাটা কালেক্ট করছে এবং ডাটাটাকে সে পাবলিক করে দিয়েছে, অথবা ডাটা অ্যাভেলেবল আছে, আপনি যদি ওই ডাটাটা ইউজ করেন তাহলে সেটা হয়ে যাবে সেকেন্ডারি ডাটা, ঠিক আছে। আর আর আপনি যদি নিজে করেন তাহলে সেটা হবে প্রাইমারি ডাটা। আর প্রাইমারি ডাটা কালেক্ট করতে গেলে বিভিন্ন ভাবে প্রাইমারি ডাটা কালেক্ট করা যায়। যদি মনে করেন আপনার এমন হয় যে আপনি যাদের থেকে ডাটা কালেক্ট করবেন সেটা হচ্ছে অনেক স্মল অ্যামাউন্টের জন্য, 5 জন 10 জন বা 20 জন বা 50 জন মানুষ থেকে আপনি ডাটা কালেক্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে সার্ভের মাধ্যমে ডাটা কালেক্ট করাটা বেটার, বা সার্ভের মাধ্যমে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। আর আরো অনেক টেকনিক আছে ওইটার মাধ্যমে ডাটা কালেক্ট করা যায়। আর সার্ভের জন্য কোন টুল ইউজ করা হয়, সার্ভের জন্য বিভিন্ন টুল আছে, ফর এক্সাম্পল গুগল ফর্ম আছে, কোবো টুল বক্স আছে, আরো অনেক পেইড প্ল্যাটফর্ম আছে যারা সার্ভের মানে উদ্দেশ্য যেটা বা ডাটা কালেকশনে হেল্প করতে পারে, ঠিক আছে। আর যদি আরেকটু বর্ডার গ্রুপ হয়, যে হচ্ছে গিয়ে মনে করেন আরো অনেক বেশি মানুষ আছে, সেক্ষেত্রেও সার্ভে করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট অনেক সময় ওই ফিজিবিলিটির কথা মাথায় রেখে এই বড় গ্রুপের জন্য এফজিডি করাটা বেটার হয়, যে হচ্ছে 10 জন বা 15 জন 20 জন মানুষকে আলাদা আলাদা ভাবে সার্ভে না করে কাম্পাস থেকে দিচ্ছে 1 ঘন্টা করে টাইম দিবে তো 15 ঘন্টা। সো কি করলেন, আপনি হচ্ছে 5 জন 5 জন করে গ্রুপ করে দিলেন, সাইমultaneously প্রত্যেকটা গ্রুপে ডিসকাশন চলতে থাকবে, অর্থাৎ আপনি কোশ্চেনটা দিয়ে দিলেন, তারপর বললেন যে তারা নিজেদের মধ্যে ডিসকাশন করে তাদের মতামতটা শেয়ার করবে এবং আপনি ওগুলা নোট করলেন। এটা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। এটা করলে কি হয়, অনেক সময় টাইম সেভিং হয় বা হিউম্যান রিসোর্স যেটা ওইটাও সেভিং হয়। এছাড়া যেটা করা হয় সেটা হচ্ছে কেআই করা হয়, অর্থাৎ কে ইনফরমেড ইন্টারভিউ। মানে হচ্ছে এমন কিছু মনে করেন ডাটা কালেক্ট করা দরকার আপনার, যেগুলা সার্ভে যে ওই যে লিমিটেড কোশ্চেন 10টা 12টা কোশ্চেন এইটার মধ্যে রাখা সম্ভব না, কারণ ডিসকাশনটা এমন বা টপিকটা এমন, বা এফজিডির মধ্যে রাখা সম্ভব না। আপনার যেটা দরকার হয় সেক্ষেত্রে 1-to-1 কনভারসেশন দরকার। সেই ক্ষেত্রে যেটা করতে পারেন কি ইনফর্মাল ইন্টারভিউ নিতে পারেন, অর্থাৎ হচ্ছে কি আপনি তার ইন্টারভিউ নেবেন 1-to-1 সেশনে, এবং ইন্টারভিউ সেশনের মাধ্যমে আপনি আপনার ইনফরমেশন গুলোকে কালেক্ট করার চেষ্টা করুন। এটা মোস্টলি করা হয়েছে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে যখন কাজ করতে হয়, বা আপনি এমন কিছু ডাটা কালেক্ট করতে যাচ্ছেন যেখানে আপনার ইন্ডাস্ট্রি অপিনিয়নটা লাগবে। সেক্ষেত্রে হতে পারে কোনো কোম্পানির এমডি বা চেয়ারম্যান বা কারোর সাথে আপনার বসা লাগতে পারতেছে বা তাদের ইন্টারভিউ না আসতেছে। তো সেক্ষেত্রে তাদের তো আর সার্ভে করে বা হচ্ছে এফজিডি করে ডাটা কালেক্ট করা পসিবল না। সেই ক্ষেত্রে হচ্ছে ওই ফর্মের ইন্টারভিউটা নিতে পারে। আর সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে যেটা হয়, সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে মেইন ক্লাসটা ছিল ওই ক্লাসের মধ্যে দেখাইছি। তো এখানে হচ্ছে একটু আপনাদেরকে হচ্ছে মেমোরি রিফ্রেশ দিব। সো গুগল ডাটাবেস বলে একটা আছে যেখানে সেকেন্ডারি ডাটা পাবেন, ক্যাগেল আছে যেখানে সেকেন্ডারি ডাটা পাবেন, মেইনলিতে বায়োমেডিক্যাল রিলেটেড ডাটা পাবেন, ইউসিআই তে মেশিন লার্নিং রিলেটেড ডাটা পাবেন, আর হচ্ছে গুগল ডাটাবেস আর ক্যাগেলে হচ্ছে সব ধরনের ডাটাই পাবেন। আপনি ফাইন্যান্স হন, লিটারেচার হন, ব্যাংকিং হন, ইকোনমিক্স হন, সব ডাটা সেটই পাবেন। মেইনলি ইউসিআই, আরেকটা আছে হচ্ছে ডাটা হাব, এটা তো কিছু ডাটা সেট পাবেন, ঠিক আছে। সো আমি একটু শুধু গুগল স্কলারটা দেখাই দিই, সরি গুগল ডাটাবেসটা দেখাই দিই, কারণ এটা হচ্ছে কি ওই যে গুগল স্কলারের মতো, মানে হচ্ছে গুগল স্কলার যেমন ফাদার অফ এভরিথিং, এটা হচ্ছে কি অনেকটা এরকম। সো এটা হচ্ছে গুগল ডাটাবেস। ওয়েট না, গুগল ডাটাবেস, সরি গুগল ডাটা সেট, সরি গুগল ডাটা সেট, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি আপনার ডাটা সেট যেটা দরকার সেটা লিখে সার্চ দিতে পারেন। ফর এক্সাম্পল
ফ্যাশন ডিজাইন লিখে দিন, ফ্যাশন ট্রেন্ডস ইন এশিয়া লেখা সার্চ দিলাম, দেখি এই রিলেটেড কি কি ডাটা সেট আছে। এই যে যত ধরনের ডাটা সেট আছে সবগুলো শো করছে। তো এখানে হচ্ছে গিয়ে যেটা করে গুগল স্কলার, যে হচ্ছে ওরা নিজেরা হোস্ট করে, আবার অনেকে হচ্ছে অন্য জায়গায় হোস্ট যেটা থাকে ওইটাকে ওরা শো করে। ফর এক্সাম্পল এই ডাটা সেটটা মেইনলি আছে আরেকটা ওয়েবসাইটে, কিন্তু ওরা এটাকে ওদের এখানে আর কি সার্চ রেজাল্ট আকারে মানে ওরকম ভাবে আর কি শো করতেছে যে এইখানে গেলে তুমি মেইন ডাটা সেটটা পাবা। এবং ডাটা সেটটা ফাইল ফরম্যাট কি, অর্থাৎ পিডিএফ ভার্সন আছে, এক্সেল আছে, সিএসভি আছে, পিপিটি আছে, শো করতেছে কত সালে লাস্ট আপডেট হয়েছে, কারা ডাটা সেটটার মালিক, লাইসেন্সটা কাদের আন্ডারে, কত সাল থেকে কত সালে ডাটা নিয়ে কাজ করা হয়েছে, কোন এরিয়া কভার করা হয়েছে, এবং একটু ছোট একটা ডিসক্রিপশন। এবং প্রত্যেকটা ডাটা সেটে এরকম ভাবে দেওয়া থাকে, প্রত্যেকটা ডাটা সেটে এই ইনফরমেশন গুলো দেওয়া থাকে, ঠিক আছে। এবং আপনি যদি চান যে হ্যাঁ, না আমি হচ্ছে এমন ডাটা সেট চাই যেগুলোতে শুধু হচ্ছে ট্যাবুলার ডাটা আছে, তাহলে আপনি সিলেক্ট করে দিলে ওইভাবে সর্ট আউট করে দিবেন, ঠিক আছে। বা আপনি এমন ডাটা চান যেটা হচ্ছে কমার্শিয়াল ইউজ অ্যালাউড। কমার্শিয়াল ইউজ অ্যালাউড মানে কি, মানে হচ্ছে রিসার্চ কাজের জন্য না, বাট আপনি ফাইন্যান্সিয়াল বেনিফিট হয় এমন কোন টাইপের কাজের জন্য ডাটা সেট ইউজ করতে চাচ্ছেন, সেটাকে আর কি আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে কোনগুলো কমার্শিয়াল ইউজের জন্য অ্যালাউড, ঠিক আছে। আবার কোনটা ফ্রি কোনটা পেড এগুলো আর কি সার্চ দিয়ে দেখতে পাবেন। আর যেগুলো আছে যেটা বললাম মেনলি হচ্ছে বায়োমেডিক্যাল, মেডিকেল সায়েন্স, তারপর হচ্ছে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এই ডাটা সেট গুলো পাওয়া যায়। আর যেটা আছে ডাটা হাব, ডাটা হাব হচ্ছে মেবি হচ্ছে হ্যাঁ ডাটা হাব মেবি ইউএস এর মানে কোন একটা গভর্নমেন্ট বা কিছুর একটা আন্ডারে, বাট এখানেও ভালো ডাটা সেট পাবে, ঠিক আছে। চাইলে আপনার নিজে ডাটা সেট এখানে পাবলিশ করতে পারেন। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্যাগল। ক্যাগল হচ্ছে হচ্ছে গুগল ডাটা সেটের মতো, এখানে হচ্ছে আপনারা হচ্ছে সব ডোমেনের ডাটা সেটই পাবেন, মানে গুগল ডাটা সেটে সব সাবজেক্টেরই ডাটা সেট পাওয়া যায়, ক্যাগেলও ঠিক একই ভাবে সব সাবজেক্টেরই ডাটা সেট পাওয়া যায়। আর মেনলি এই যে এরকম ভাবে হচ্ছে আপনার আপনার টপিক বা কিছু একটা লিখে সার্চ দিবেন এসব হবে। আর ক্যাগল তো হচ্ছে ক্যাগল হচ্ছে গিয়ে যে টপিকের যে একটা কাজ দরকার সবই পাবেন। ফর এক্সাম্পল লিখে সার্চ দিন, কিছু দেখতেছেন কত ধরনের ডাটা সেট আছে। আবার কেউ এই ডাটা সেট নিয়ে যদি কোড করে থাকে তাহলে কোডটাও পাবে, ঠিক আছে। তো সবকিছুই আছে এইসব ওয়েবসাইট থেকে। আজকে আপনারা সেকেন্ডারি ডাটা সেট পাবেন। আরো কিছু ওয়েবসাইট আছে, ফর এক্সাম্পল বিভিন্ন গভর্নমেন্ট বডির ওয়েবসাইট থাকে। ফর এক্সাম্পল বাংলাদেশ রিভার, কি বলে বাংলাদেশ নদীর মন্ত্রণালয়, নাকি মন্ত্রণালয় ইংলিশ কি, ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট, আচ্ছা না এইটা না, বাট হচ্ছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা সামথিং, ওদের আন্ডারে একটা ডাটা সেট আছে, মানে হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে নিজস্ব ডাটা সেট আছে, যেখানে হচ্ছে ওরা ওদের নিজস্ব রিসার্চের ভিত্তিতে ডাটা সেট রাখে। ফর এক্সাম্পল আমি ঠিক এটা মনে করতে পারতেছি না, বাট এইটা মেবি ওয়েবসাইট বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ওদের হচ্ছে একটা নিজস্ব ডাটা সেট আছে, যেখানে বাংলাদেশে হচ্ছে যতগুলা নদী আছে প্রত্যেকটা নদীর একটা ডাটা সেট, মানে ইনফরমেশন উপর ভিত্তি করে একটা ডাটা সেট আছে, যে কোন নদীর ফোকাল পয়েন্ট কোনগুলা, কোন নদী কত কিলোমিটার লম্বা, স্রোত কেমন, কোন কোন জায়গায় হচ্ছে আপনার হচ্ছে কি বলে কি বলে এটা কি, ওই যে নদীর এটা কি বলে, ওই যে অনেক ঘূর্ণি পাকের মতো থাকে জিনিসটা কি বলে নদীর মধ্যে, ভুলে গেল, বাংলা বাংলা বলে গেছে। ওই যে থাকে না মাঝে মধ্যে নদীর মধ্যে মাঝে মধ্যে কিছু এমন জায়গা যেখানে পানি খালি উঠতে থাকে, টর্নেডোর মতো নাকি জানি, এই লঞ্চ টঞ্চ গেলে ওরা ঘুরে যায়, ওরকম আর কি, মানে ওরকম আর কি ইনফরমেশন গুলো আর কি থাকে। আবার হচ্ছে বোধ হয় এনভায়রনমেন্টাল মিনিস্ট্রির আন্ডারের মধ্যে এরকম একটা ডাটা সেট আছে, যে হচ্ছে বাংলাদেশের কত প্রজাতির গাছ আছে, কোন জায়গায় আছে, কোন জেলায় আছে, কয়টা আছে এখনো বেঁচে, ওরকম টাইপের আছে। ফর এক্সাম্পল ইউএস এর গভর্নমেন্টের এরকম অনেক ডাটা সেট আছে। ফর এক্সাম্পল ইউএস এইড, ওদেরও এরকম ডাটা সেট আছে। তারপর হচ্ছে ইউএনডিপি এরও এরকম কিছু ডাটা সেট আছে। বাট এগুলা মেবি মানে হচ্ছে এই ডাটা সেট গুলো ইউজ করতে গেলে একটু লিগাল প্রসিডিয়ারের মধ্যে দিয়ে যাওয়া লাগে। ফর এক্সাম্পল এই যে নদীর যেটা বলতেছিলাম না, নদীর এই ডাটা সেটটা এইটা হচ্ছে ফ্রি না, মানে এটা আপনার টাকা দিয়ে কিনা লাগে। আপনি যদি এখন স্টুডেন্ট হন তাহলে একটু কম অ্যামাউন্ট রাখে, মেবি হচ্ছে পার ডাটার জন্য 10 টাকা করে রাখে। যতগুলো ডাটা লাগবে আপনি বললে সেই পরিমাণ ডাটা আপনাকে দিবে।
তো পার ডেটার জন্য 10 টাকা করে রাখে, বাট এটার জন্য হচ্ছে আপনার হচ্ছে একটু লিগাল ঝামেলা করা লাগে, অর্থাৎ আপনার যে প্রফেসর আন্ডারে কাজ করতেছেন তার একটা রেফারেল লেটার লাগে, ইউনিভার্সিটি থেকে একটা পারমিশন লেটার লাগে, আর যে প্রজেক্টের জন্য কাজ করবে সেটা একটা প্রপোজাল টাইপের বা সেটা একটা রিপোর্ট টাইপের কিছু দেখার লাগে। তারপর হচ্ছে ওই পে করলে আপনাকে ডাটাটা দেয়, এবং এটা অ্যাক্সেস থাকে, ভালোই অ্যাক্সেস থাকে, আনলিমিটেড বোধহয় লাইফ টাইম অ্যাক্সেস থাকে বা সামথিং লাইক দ্যাট, আই এম নট শিওর, ওই পার্টটা আমি শিওর না লাইফ টাইম অ্যাক্সেস থাকে নাকি 3 বছরের 2 বছর অ্যাক্সেস দেয়। আর আর যদি আপনি স্টুডেন্ট না হন তাহলে পার ডাটার জন্য 500 টাকা করে নেয় বা 1000 টাকা করে নেয়, এরকম একটা অ্যামাউন্ট। মানে হচ্ছে যদি 10,000 ডাটা নেন তাহলে 5-6 লাখ বা 50 লাখ টাকা খরচ হবে, ঠিক আছে, এরকম আর কি। তো এরকম আছে। আর ইউএনডিপি ক্ষেত্রে ওরকম ঝামেলা আছে, মানে প্রপোজাল জমা দিয়ে রিকোয়েস্ট টিকেস করলে ওরা ইভ্যালুয়েশন করে তারপরে আপনাকে জানাবে যে আপনাকে তারা সেটটা দিবে কি দিবে না। সো মনে করেন একটা লেন্দি প্রসেস। তো এরপরে যাই আমাদের নেক্সটে। এরপরে আমরা তো বললাম প্রাইমারি ডাটা যদি কালেক্ট করতে যাই, ফর এক্সাম্পল যদি সার্ভে করতে যাই, তাহলে ডাটা কালেক্ট করবো কিভাবে? গুগল ফর্ম আর কমো টুল বক্স দিয়ে, এবং আরো অনেক টুল আছে, বাট এই দুইটা টুল হচ্ছে ফ্রি, এবং এই দুইটার মধ্যে আবার কমো টুল বক্সটা হচ্ছে একটু ভিন্ন। আপনার যদি এমন হয় যে যেখানে হচ্ছে গিয়ে আপনার স্মল স্কেল যারা কালেক্ট করতেছেন সেক্ষেত্রে গুগল ফর্মটা ইউজ করাটা বেটার। আর যদি মনে করেন অনেক লার্জ লেভেল অ্যানালাইসিস করা লাগে বা অনেক একটা লার্জার গ্রুপ থেকে আপনি ডাটা কালেক্ট করতে চান, সেই ক্ষেত্রে কোমো টুল বক্সটা বেটার। আবার এমন একটা সিচুয়েশন যেখানে হচ্ছে আপনি ফিজিক্যালি থাকতে পারবেন না, অন্য একজনের ডাটা কালেক্ট করা লাগবে। ফর এক্সাম্পল ধরেন আপনি বাংলাদেশের যত চর এলাকা আছে, মনে করেন সোশ্যাল বিহেভিয়ার টাইপের একটা রিসার্চ বা সোশ্যাল ইকোনমিক একটা রিসার্চ, বাংলাদেশের যত চর এলাকা আছে ওই এলাকায় মানুষের মধ্যে ডিজিটাল ব্যাংকিং বা স্মার্টফোনের যে ব্যবহারটা এইটা কেমন, এটার উপর একটা রিসার্চ করতে চাচ্ছি। সেটার জন্য কি করতে হবে আপনার? আপনি প্রাইমারি রিসার্চ যেহেতু করতে চাচ্ছেন, আপনার বাংলাদেশের যতগুলো চর আছে প্রত্যেকটা চরে গিয়ে তাদের সাথে একটা সার্ভে করা লাগবে। এখন আপনার তো ফিজিক্যালি সব চরে একসাথে থাকা সম্ভব না, আপনি তো ডোরেমন না। আপনি কি করলেন? কিছু ভলেন্টিয়ার হায়ার করলেন, তাদেরকে ট্রেনিং করলেন যে এই কোয়েশ্চেন হবে, এই রেসপন্স হইতে পারে, যদি কেউ এই রেসপন্স না হয় তাহলে তার জায়গায় এই রেসপন্স দেওয়ার যোগ্য, ট্রেনিং দেওয়ার পর তাদেরকে পাঠাইলেন। এখন তারা কি ঠিকমতো ডাটা নিচ্ছে কিনা বা তারা ঠিকমতো ডাটা এন্ট্রি করতেছে কিনা সেটা আপনি মনিটর করবেন কিভাবে? সেই ক্ষেত্রে কম্পিউটার বক্সটা কাজে লাগে। কম্পিউটার বক্সটাতে হচ্ছে নেট কানেকশন না থাকলেও জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে ওরা হচ্ছে মানে ট্র্যাক করতে পারে যে কোন জায়গা থেকে ডাটা কালেক্ট করতেছে, অর্থাৎ যে আপনার ভলেন্টিয়ার সে সারাদিন হচ্ছে ঘোরাফেরা কইরা রাত্রে বাসায় খাটে শুয়ে শুয়ে ডাটা এন্ট্রি করতেছে কিনা আপনি এটা জানতে পারবেন। কারণ এটা এটা ওই টাইমও শো করে যে কয়টা বাজে ডাটা এন্ট্রিটা হচ্ছে এবং কোন জায়গা থেকে হচ্ছে, সে আসলে চর থেকে করতেছে নাকি কোন 5 স্টার রেস্টুরেন্টে বসে করতেছে, সে কি হচ্ছে আসলে সে যে বলতেছে যে সকাল 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 10টা বাজে সে চর পুকুরি মুখরিতে গেছে, সে আসলে চর পুকুরি মুখরিতে গেছে নাকি সে তার বাসায় বসে কাজ করতেছে, এইটা আপনি ট্র্যাক করতে পারেন। তো ওই লেভেলের রিসার্চ গুলোর জন্য কম্পিউটার বক্সটা ইউজ করাটা বেটার। তো কিভাবে এই দুইটা ইউজ করে এটা হচ্ছে যেটা আমরা মেইন ক্লাসে দেখাইছি, এখন যদি দেখাইতে চাই তাহলে হচ্ছে আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম লাগবে, সো আমরা তাই আর থেকে যাচ্ছি না। এখন যেটা আসে লাস্টে, এই যে ডাটাগুলো কালেক্ট করলেন এই ডাটাগুলো কোয়ালিটি কন্ট্রোল করাটা ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি কেন? ফর এক্সাম্পল এই যে বললাম না, ওই লোকটা কি আসলে চরে গিয়ে কাজ করতেছে নাকি ঘরে বসে নিজের ইচ্ছা মতো ডাটা এন্ট্রি দিতেছে, সেটা আপনার জানাটা জরুরি। কারণ এইটার যদি এমন হয় যে সে নিজের ইচ্ছা মতো ডাটা এন্ট্রি দিচ্ছে, তাহলে কি হবে জানো? আপনি যখন ডাটাটা অ্যানালাইসিস করতে যাবেন তখন দেখবেন যে মানে হচ্ছে হয় ওভার ফিটিং হয়ে গেছে, তাহলে আন্ডার ফিটিং হয়ে গেছে, তাহলে স্কিউনেস ঠিক নাই, মানে অনেক ঝামেলা হবে। যারা আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে কাজ করেন তারা তো জানবেন যে হচ্ছে গিয়ে ডাটাটা অ্যানালাইসিস করতে গেলে কি ঝামেলা হতে পারে যদি ডাটার মধ্যে মিসম্যাচ থাকে। আবার ভুল ডাটার কারণে অনেক সময় কি হয় যে আপনি যেই উদ্দেশ্যে ডাটাটা কালেক্ট করতে দিচ্ছেন বা প্রাইমারি ডাটা কালেক্ট করতেছেন, আপনি তো জানেন যে এই ডাটাকে অ্যানালাইসিস করে কোন রেজাল্টটা আসতে পারে, তখন আসবে না, তখনই আপনি বুঝবেন যে আপনার ডাটার মধ্যে ঘাপলা আছে, অর্থাৎ এই ডাটাটাকে ম্যানিপুলেট করা হয়েছে অথবা এই ডাটাটার কোয়ালিটি মেনটেন করা হয়নি, অর্থাৎ যে ডাটাটা এন্ট্রি করছে সে গুটিবাজি করছে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে ডাটা কোয়ালিটি মেনটেন করা অনেকটাই জরুরি। তো এই ক্ষেত্রে যেটা করা হয়, অ্যাটলিস্ট যেটা করা হয় সেটা হচ্ছে আপনার ওদিকে ভলেন্টিয়াররা যখন ডাটা কালেক্ট করতেছে
তখন আপনার সামনে কোমর টুল বক্সটা ওপেন করে রাখা বেটার, কারণ তারা যখন সাথে সাথে ডাটাটা এন্ট্রি দিচ্ছে আপনি তো দেখতে পারতেছেন, তখনই আপনার দেখে মনে হবে যে এই ডাটার মধ্যে একটু অসঙ্গতি আছে। আপনি সাথে সাথে ওই ভলেন্টিয়ারকে ফোন দিয়ে বলতে পারেন যে আপনি হচ্ছে এই যে 10 মিনিট আগে যে ডাটাটা দিচ্ছেন এই ডাটার এই পয়েন্টটা ভুল আছে, আপনি একটু কনফার্ম হয়ে তারপরে আবার এন্ট্রি করেন, এটা আপনি বলতে পারেন। আর ওই মানুষ যদি একবার চর থেকে ঘুরে আসে তারপরে যদি আপনি এটাকে বলেন তাহলে তা আবার তার চরে যাওয়া লাগবে, সেক্ষেত্রে কিন্তু লস আপনার, কারণ আপনাকে সে কিন্তু নিজের পকেটে টাকা দিয়ে যাচ্ছে না, এটা আপনার যে রিসার্চের যে ফান্ড বা গ্র্যান্ট সেটা থেকে আপনার তাকে অ্যালাউন্স দেওয়া লাগতেছে, সেটার উপর ভিত্তি করে সে যাচ্ছে, সেটা কিন্তু আপনার লস। ঠিক আছে। আবার জিনিসটা যদি এমন হয় যে আপনি সব ডাটা কালেকশন শেষে গিয়ে চেষ্টা করতেছেন, তখন যদি দেখেন যেমন এরকম উল্টাপাল্টা আছে, তখন আবার শুরু থেকে ডাটা কালেক্ট করা লাগবে, অর্থাৎ ডাবল কস্ট হয়ে যাবে এবং ডাবল ম্যান পাওয়ার ইউজ হয়ে যাবে। ঠিক আছে। তো এই কারণে হচ্ছে যখন হচ্ছে তখনই সাথে সাথে বসে রিয়েল টাইমে এই কোয়ালিটিটা মেনটেন করাটা জরুরি। ঠিক আছে। ফর এক্সাম্পল এই ভলান্টিয়ারদের দিয়ে যখন ডাটা কালেক্ট করতে যায় তখন মাঝে মধ্যে এরকম হয় যে হচ্ছে গিয়ে মনে করেন তারা মনে করেন আপনি ডাটার জন্য বয়সের এন্ট্রি না লাগে বা হচ্ছে গিয়ে মাসিক ইনকাম এন্ট্রি না লাগে, তো মাঝে মধ্যে তারা ওই ডাটা গুলোতে এন্ট্রি দিতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলায়, অর্থাৎ বয়সের জায়গায় মাসিক এন্ট্রিটা ঢুকে মাসিক এন্ট্রির জায়গায় বয়সের ঢুকে। সো এরকম উল্টাপাল্টা করে। সো যদি আপনি লাইভে বসে রেখে মনিটর করতে পারেন তাহলে লাইভই মানে হচ্ছে রিয়েল টাইম ওগুলা কালেক্ট করে দিতে পারবেন, একদম শেষ পর্যন্ত ওয়েট না করে। এটা তো করে আপনার হচ্ছে রিসোর্স গুলো আর কি সেভ হবে। এখন এই যে ডাটাগুলোকে কালেক্ট করলাম এগুলোকে মনে করেন আপনি আপনার পেপারে অ্যানালাইসিস করে দেখাবেন যে আমি প্রাইমারি ডাটা কালেক্ট করছি, ডাটাগুলোর মধ্যে এতজন মানুষ বয়স্ক ছিল, এতজন মানুষ ইয়াং ছিল, এতজন মানুষ পুরুষ ছিল, এতজন মানুষ মহিলা ছিল, এবং এদের মধ্যে এই ঝামেলা হয়েছে ওই ঝামেলা হয়েছে। তারপরে লাস্টে বললেন যে এর ভিত্তিতে বলা যাইতে পারে যে আমি শুরুতে যেটা বলছি সেটাই ঠিক। আপনি অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বলেন, এগুলাকে থিওরিটিক্যাল কথাবার্তা বলছেন সমস্যা নাই, বাট কিছু ভিজুয়াল অ্যাপারেন্স থাকাটা জরুরি, অর্থাৎ কিছু ডায়াগ্রাম বা কিছু বার চার্ট বা কিছু পাই চার্ট বা কিছু হচ্ছে বক্স প্লট, এগুলো থাকাটা জরুরি। কারণ এতে করে হচ্ছে যে রিডার থাকে যে রিভিউ করে, অনেক সময় থাকে যে তারা হচ্ছে পড়তে পড়তে গিয়ে কনফিউজড হয়ে যায় যে আসলে কোন জায়গায় কথাটা বলছিলেন বা কিভাবে বলছিলেন বা কোথা থেকে এটা আসলো। ভিজুয়ালাইজেশন থাকলে তারা যদি শুরুতে একবার গো থ্রু করে ভিজুয়ালাইজেশনে, পরবর্তীতে তারা যখন করতে যায় তখন তাদের কনফিউশন লাগে না, কারণ তাদের মাথার মধ্যে ইমেজটা সেট হয়ে থাকে। এই জন্য ডায়াগ্রাম ডিজাইন করাটা জরুরি। একজন এই তো এই কথাটাই আর কি এদিকে বাংলায় বলা আছে যে ডায়াগ্রাম ডিজাইনটা কেন করা হয়। তো মেইনলি আর কি হচ্ছে গিয়ে আপনার কাজের সামারিটা বোঝানোর জন্য বা আপনি যে ডাটাটা ইউজ করছেন এই ডাটাটাকে কিভাবে অ্যানালাইসিস করছেন তার একটা ভিজুয়ালাইজেশন রূপ বা সামারাইজ রূপ দেওয়ার জন্য ডায়াগ্রামটা ডিজাইন করা জরুরি। আর ডায়াগ্রাম বিভিন্ন ধরনের হইতে পারে, একটা হচ্ছে গিয়ে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা মেইনলি যেটা করা হয় সেটা হচ্ছে আপনার যে কাজের মেথোডোলজি সেটাকে ব্যাখ্যা করার জন্য, যে আপনি কোন মেথড ইউজ করছেন, কোন স্টেপের পর কোন স্টেপ করছেন, যে মানে পেপারটা যে পড়বে সে ডিটেইলে পুরো মেথোডোলজিটা পড়ার আগে তার মাথার মধ্যে একটা ইমেজ সেট হয়ে গেল যে সে কি এক্সপেক্ট করতে পারে আপনার পেপার থেকে, সেটা হচ্ছে গিয়ে ফ্লো চার্ট। আর এরপরে আসে মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপটা রিসার্চ কাজে মোটামুটি ইউজ করা হয় না, বাট করা হইলেও খুব কম ইউজ করা হয়। এটা মেইনলি বুঝায় যে হচ্ছে গিয়ে মানে হচ্ছে কোন একটা প্ল্যানিং টাইপের, যে আপনার কাজের পিছিয়ে কি কি প্ল্যানিং গেছে সেটা বোঝানোর জন্য মাইন্ড ম্যাপটা ইউজ করা হয়। এরপরে আছে অর্গানাইজেশনাল চার্ট, এটাও আর কি রিসার্চে ইউজ করে না, বাট অনেক সময় সোশিও ইকোনমিক রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয়। মেইনলি এটা যেটা হচ্ছে সরকারি বলতে গেলে যে বুঝায় যে হচ্ছে গিয়ে কোনটার পর কোনটা আসতেছে, এটা মেইনলি ইউজ করা হয় বিভিন্ন কোম্পানি গুলোতে অর্গানোগ্রাম হিসেবে, যে আসলে টপ পজিশনে কারা আছে, তারপরে কারা আছে, তারপরে কারা আছে, তারপরে কারা আছে। আর এরপরে আসে হচ্ছে ভিজুয়ালাইজেশন চার্ট। এই ভিজুয়ালাইজেশন চার্ট গুলোর মধ্যে কি আছে, বার চার্ট আছে, পাই চার্ট আছে, তারপর লাইন চার্ট আছে, ট্রেন্ড অ্যানালাইসিস আছে, স্কিউনেস আছে, বক্স প্লট আছে, তারপর স্পাইডার চার্ট আছে। ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের চার্ট আছে। তো ওই বক্স প্লট, ট্রেন্ড অ্যানালাইসিস এইগুলা যেগুলা সেগুলো করার জন্য সবচেয়ে বেসিক টুল যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট, যেটা মানে ভাই ব্রাদারই এরা একই। তো এই দুইটা ইউজ করতে পারেন, বাট এক্সেল এর হচ্ছে ক্যাপাবিলিটি একটু বেশি, কারণ হচ্ছে অফলাইনে কাজ করা যায়। এর বাদেও হচ্ছে আরো কিছু টুল আছে, ফর এক্সাম্পল ফ্লো চার্ট যেগুলা, এগুলোর জন্য ক্যানভা ইউজ করতে পারেন, ড্র ডট আই ইউজ করতে পারেন, ভিজিও ইউজ করতে পারেন, পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারেন। ফিগমা অনেকে ইউজ করে, বাট ফিগমা মেইনলি ইউআইএস ডিজাইনের জন্য বেশি ইউজ হয়।
রিসার্চ রিলেটেড ডায়াগ্রাম ডিজাইনের জন্য ফিগমা অত বেশি মানে ওয়েল নোন না, ঠিক আছে। আবার অনেকে হচ্ছে আহ কি বলে পাইথনের মাধ্যমে বা আর ল্যাঙ্গুয়েজ যেটা বা ম্যাটল্যাব ওগুলার মাধ্যমেও হচ্ছে ডিজাইন করার চেষ্টা করে। আবার যারা বায়োলজির ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য একটা ডেডিকেটেড ওয়েবসাইট আছে যেখানে বায়োলজিক্যাল যে ডায়াগ্রাম গুলা সেগুলা তৈরি করা যায়, সেটা হচ্ছে বায়োরেন্ডার, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের হচ্ছে ডায়াগ্রাম ডিজাইনের ক্লাসে এই সবগুলা টুলই কিন্তু আমরা একটু ইউজ করে দেখাইছি, ঠিক আছে। সো একটু আশা করি যে হচ্ছে এখন একটু নিজেদের মাথার মধ্যে আর কি আপনাদের মানে কি বলবো ব্যাক করছে যে কি কি টপিক নিয়ে আলোচনা করছিলাম বা কি কি টুল গুলো আমরা দেখাইছিলাম, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে গিয়ে আমাদের সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। আর শুরুতে আমরা যেটা বলছিলাম যে লিটারেচার রিভিউ অনেক টাইপ থাকে, এর মধ্যে একটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, অর্থাৎ আমি আর্গুমেন্টেটিভে যাব না, মেথোডোলজিক্যালে যাব না, থিওরিটিক্যালে যাব না, আমি ওয়ান বাই ওয়ান পেপার ধরে ধরে আগাবো। সেটাই হচ্ছে গিয়ে আমার সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, ঠিক আছে। সিস্টেমেটিক লিটারেচার রিভিউতে যেটা করা হয় যে আমি একটা পেপার নিলাম, পেপারটার অবজেক্টিভ আইডেন্টিফাই করলাম, কোনো ডাটা সেট ইউজ করছে কিনা, যদি করে কি ডাটা সেট ইউজ করছে সেটা খুঁজে বের করলাম। এরপরে হচ্ছে আপনার ডাটা সেট খুঁজে বের করার পর কি করলাম, কোন মেথডোলজি ইউজ করছে সেটা খুঁজে বের করার চেষ্টা করলাম, আউটকাম কি আসছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে গিয়ে কি করলাম, তাদের কোনো লিমিটেশন আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, আর যদি না থাকে তাহলে এই লাইনটা বাদ দিলাম। এটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। আর সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করার উদ্দেশ্যটা কি হয়, লিটারেচার রিভিউ করার উদ্দেশ্য যা, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করার উদ্দেশ্য তাই, যে হচ্ছে কি আমি যে টপিকে কাজ করতেছি এইটাকে এই বা আমি যে রিসার্চ গ্যাপটা নিয়ে কাজ করতেছি এই গ্যাপটাকে ভ্যালিডেট করা, যে আমি যে বলতেছি যে এটা ঠিক না, কেন ঠিক না সেটার পক্ষে যুক্তি দেওয়া, বা এটা যে ঠিক না সেটা কিভাবে বুঝলাম আমি ঠিক না সেটা আর কি বুঝানো যারা পেপারটা পড়তেছে, বা এটা যে ঠিক না এটা কারো মাথায় কেন আসে নাই সেটা তুলে ধরা, মানে হচ্ছে গিয়ে এটা কি কেন নতুন আইডিয়া সেটা আর কি জেনারেট করা বা সেটা একটু বলা, অথবা হচ্ছে গিয়ে হইতে পারে আগে অন্যরা বলছে এটা ঠিক, কেন এটা ঠিক না সেটার পক্ষে যুক্তি দাঁড় করানোর জন্য লিটারেচার রিভিউ করা হয়। আবার অনেক সময় এটা করা হয় যে এখনকার মানে আপ টু ডেট থাকার জন্য, যে পিয়ার রিভিউ করতেছে তাকে আপ টু ডেট রাখার জন্য লিটারেচার রিভিউটা করা হয়। তো লিটারেচার রিভিউ করার কি কি স্টেপস আছে, তো এইটা দেখার আগে আমরা এক কাজ করবো, আমরা একটা পেপার নামায়া বা পেপার ওপেন করে লিটারেচার রিভিউটা করার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। আগে একটু স্কলারে যাই, আজকে আমার গলা শেষ। ওকে, সো কোন টপিক লিখে সার্চ দেই, এই সাপ্লাই চেইন নিয়ে করি, যেহেতু এটা উপরে উঠে ছিল এটা নিয়ে করি। রিভিউ আর্টিকেল গুলা রিভিউ লিটারেচার রিভিউ করবো না, এগুলা করতে রিভিউ আর্টিকেলে যেটা করে 10-12টা পেপার নিয়ে রিভিউ করে, এটার উপর ভিত্তি মানে ওদের নিজস্ব কোনো মেথোডোলজি বা কিছু থাকে না। তো এইটা করি যে ডাটা ডিপেন্ডেন্ট সেটা মেশিন লার্নিং হয়ে যাচ্ছে। তো আপনাদের জন্য একটু বেশি অ্যাডভান্স হয়, তাহলে শুধু সাপ্লাই চ্যানেল লেখা স্যার, ইন্ডিকেশন এই লিটারেচার রিভিউ সব লিটারেচার রিভিউ থাকবে, কোনো একটা সাপ্লাই চেইন টেকনিক। এটা করি, এটা করি, এটা হচ্ছে এটা যদি হচ্ছে গিয়া কম্পারেটিভ অ্যানালাইসিস বা রিভিউ আর্টিকেল, বাট এটাই করি, ঠিক আছে। তো আর কি পুরো স্ক্রিন দেখা যায় নাকি ব্রাউজার দেখা যায়, আচ্ছা থাক, এই ব্রাউজার দেখার কোনো সমস্যা নেই, আমাদের মেইন উদ্দেশ্য ব্রাউজারটাই আর কিছু না, ঠিক আছে। সো ওকে, সো আমরা যখন লিটারেচার রিভিউ করতে চাই প্রথম উদ্দেশ্যটা কি, পেপারটা সিলেক্ট করা, ওটা সিলেক্ট করলাম, ওকে হয়ে গেল। এখন আমাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজের অবজেক্টিভটা খুঁজে বের করা, যে ও যে এই কাজটা করছে, এই যে কম্পারেটিভ অ্যানালাইসিসটা করছে, কাজের উদ্দেশ্যটা কি। এইটা আপনি ভিতরের ইন্ট্রোডাকশন পার্টও পাইতে পারেন বা অন্য পার্টও পাইতে পারেন, বা অনেক সময় অ্যাবস্ট্রাক্ট পার্টের মধ্যেও বলে দেওয়া থাকে যে অবজেক্টিভটা কি। সো আমরা একটু অবজেক্টিভটা এক লাইনে একটু পড়ার চেষ্টা করে দেখি যে হ্যাঁ।
ওকে, এই জায়গাটার মধ্যে বলছে যে ইন দিস পেপার আমরা হচ্ছে সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইনের উপর একটা লিটারেচার রিভিউ করছি এবং কি হাইলাইট করার চেষ্টা করছি যে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ডিজাইনের যে 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 ডিজাইন টেকনিক গুলা আছে এবং যে যে কম্পিটিশন গুলা হচ্ছে সেগুলাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং এটার জন্য আমরা কি কি করছি, বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন যে ফিচার গুলো আছে সেগুলোকে রিভিউ করছি, ক্লাসিফাই করছি এবং ইন্ট্রোডিউস করছি। তার মানে অবজেক্টিভটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এফেক্টস অফ কম্পিটিটিভ অ্যান্ড এনভায়রনমেন্ট অফ সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইন। এটা হচ্ছে আমার কাজের অবজেক্টিভ, ঠিক আছে? তো এটা আমি একটু মার্ক করে রাখি। সো এটা হচ্ছে আমার লিটারেচার রিভিউ, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করার প্রথম যেটা পার্ট বের করা দরকার সেটা হচ্ছে অবজেক্টিভ। সো এটা আমার অবজেক্টিভ গেল। এবার আমার সেকেন্ড কাজ হচ্ছে দেখা যে কোন ডাটা সেট কি কোনো ইউজ করছে কিনা। কম্পারেটিভ অ্যানালাইসিস যেটা বা রিভিউ পেপার যেহেতু এটা, তার মানে কোনো স্পেসিফিক ডাটা সেট থাকার কথা না, বাট যেটা থাকার কথা যে ওরা কিছু স্পেসিফিক পেপার মেনশন করে দেওয়া আছে কথা যে এত এত পেপার গুলো নিয়ে কাজ করছে, ঠিক আছে? তো আমরা দেখি স্কোপ এন্ড রিসার্চ মেথড, এটার মধ্যে দেখি যে কি কি মেথড ওরা ইউজ করছে। In this section, the scope of research from the different angles is highlighted. The scope of this paper is context of the system matrix is shadowed. It can be seen that we are focusing on long-term decision of supply chain, supply, production, and distribution. Okay, তার মানে তাদের তাদের মেথোডোলজি হিসেবে এই জিনিসটার উপর ফোকাস করছে। সো এটা আমাদের সেকেন্ড হাইলাইট গেল। এবং এটা বলছে যে পরবর্তীতে ওরা এটাকে নিয়ে ডিটেল আলোচনা করছে। সো করো, তোমার সমস্যা নাই। এটাতে আবার হচ্ছে মনোপলি টোনোপলি এইসব কথাবার্তা বলার চেষ্টা করছে, সো এটা দরকার নাই। এখানে কিছু টার্মিনোলজি নিয়ে কথা বলছে, সো এটাও দরকার নাই আমাদের। আমাদের যেটা দরকার আরেকটু ইনফরমেশন পাওয়া মেথোডোলজি পার্টটা নিয়ে। এখানে হচ্ছে পুরা লিটারেচার রিভিউটাকে হচ্ছে টেবিল আকারে একটা গ্রুপ দিছে, টাবুলার। এরপরে দেখি এখানে অ্যানালাইসিস এর মধ্যে কোনো কিছু বলছে কিনা। এটা তো লিটারেচার রিভিউ, মানে হচ্ছে আরেক পেপার কি করছে এটাই বলছে। দেখেন এখানে আবার একটা জিনিস বলতে যে দ্য গোল অফ মানে সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইন ইজ টু ডিজাইন এফিশিয়েন্ট নেটওয়ার্ক স্ট্রাকচার ফর নিউ চেইনস এন্টিটিস অর টু রিইঞ্জিনিয়ার অ্যান এক্সিস্টিং নেটওয়ার্ক। অর্থাৎ এটাও একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা আমরা হচ্ছে কি আমাদের লিটারেচার রিভিউ কোন একটা লাইনের মধ্যে ইউজ করে দিতে পারি যে আসলে এই এসসিএনডি নিয়ে যে এত কথা বলছে এই পেপারে, এই এসসিএনডির উদ্দেশ্যটা কি। তো এইটাও একটা লাইন আমরা অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ মডেল নিয়ে কথা বলছে, এটা করছে, ক্লাসিফিকেশন করছে। আচ্ছা, এনাফ ইনফরমেশন পাইছি, আমি একটু দেখি রেজাল্ট রিলেটেড কোনো ইনফরমেশন পাই কিনা। এখন আমি আপনাদের সামনে হচ্ছে টাইম যেহেতু শর্ট তাই পুরো পেপারটা পড়তেছি না, মানে একটু স্কিপ করে যাচ্ছি। বাট নর্মাল যেটা বেস্ট প্র্যাকটিস বা যেটা আমি নর্মালি করি, আমি নর্মাল টাইম হলে যেটা করতাম যে পুরো পেপারটাই পড়ে দেখতাম। বাট যেহেতু আমাদের টাইমের কিছু কনস্ট্রিকশন আছে, সো হচ্ছে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে যে কি পয়েন্ট গুলো আমার দরকার ডিরেক্ট ওই সেকশন গুলোতে যাওয়ার চেষ্টা করতেছি যাতে ওই ইনফরমেশন গুলো পাই। এটা হচ্ছে কেস স্টাডি দিচ্ছে, বিভিন্ন সেক্টরে সাপ্লাই চেইন নিয়ে কথা বলছে, এটা করছে সেটা করছে। ফিউচার রিসার্চ, হ্যাঁ ফিউচার রিসার্চ নামে আলাদা সেকশন আছে, এটা কিন্তু আমরা বলছিলাম যে কোনো কোনো ব্যাপারে ডিরেক্ট ওটা ফিউচার রিসার্চ নামে একটা চ্যাপ্টার রাখে, কেউ কেউ রাখে না, কনক্লুশনের মধ্যে জাস্ট দুই এক লাইন রেখে দেয়, আবার কেউ কেউ হচ্ছে রাখে, ঠিক আছে? তো ফিউচার রিসার্চের জন্য যেটা করা যেতে পারে এইটাকে আমরা হাইলাইট করি যে নলেজ ম্যানেজমেন্ট করা যেতে পারে এই এসসিএনডি সেক্টর নিয়ে। ভিতরে অনেক কথা আছে বাট এটাকে আমরা হাইলাইট করলাম। ইনক্রিমেন্ট এন্ড ডায়নামিক এসসিএনডি এন্ড কম্পিটিশন, এই জিনিসটার উপরও ফোকাস করা যেতে পারে। তারপর এসসিএনডি ফর কমিউনিটি মার্কেটিং প্রকিউরমেন্ট, এটাও করা যেতে পারে, মাল্টি ক্রাইটেরিয়াও করা যেতে পারে, ঠিক আছে? তো এই কয়টা জিনিস ফোকাস করা যেতে পারে। তাইলে হচ্ছে কি কি আসলো এটার উপর ভিত্তি করে আমি হচ্ছে আমার লিটারেচার রিভিউ কি পয়েন্ট গুলাকে পাইলাম। এখন আমি এটাকে একটু লেখার চেষ্টা করি। এখন এটার ভিতরে আরো পুরোটা পড়লে হয়তো বা আরো দুই একটা কি পয়েন্ট পাইতাম, বাট জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে হচ্ছে কিভাবে করা যাইতে পারে জিনিসটা। তো আমি হচ্ছে এখন পুরো স্ক্রিনটা শেয়ার দিয়ে পাশাপাশি দুইটা রাইখা আর কি দেখানোর চেষ্টা করি যে কিভাবে কি লিখবো। ওকে, ওকে। সো এখানে ধরেন ইনসার্ট দিয়ে একটা টেক্সট বক্স আনি, ঠিক আছে? সো প্রথমে আমরা কি করলাম, অথরের নামটা দেখি। ফারহান, হাইলাইট করা দরকার ছিল, সরি।
ফারহানি, অথরের নাম ফারহানি, পুরোটা লাগবে না, লাস্ট নেম হইলেই হবে ফারহানি এট এল মানে হচ্ছে মানে ওনার পরে আরো অনেক অথর আছে, তাদেরকেও একটু মেনশন করে দেওয়া। But সবসময় যে এই স্ট্রাকচার হবে এমন না, এটা জার্নাল টু জার্নাল ভ্যারি করে। প্রত্যেকটা জার্নালে কিন্তু নির্দিষ্ট লেআউট থাকে, যে বা টেমপ্লেট থাকে, যে কোনটা কিভাবে লিখতে হবে, অ্যাবস্ট্রাক্টটা কিভাবে লিখবেন, ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবেন, অথরদের নাম কিভাবে থাকবে, লিটারেচার রিভিউতে মেনশন গুলো কিভাবে থাকবে, রেফারেন্স কিভাবে থাকবে। সো ইট ভ্যারিস। ঠিক আছে, তো ফারেন এটেল কি করলো? ফারেন এটেল provided a review of SND literature and highlight effects of competitive SND। আপাতত একটু কপি পেস্ট করে আনি, পরে আমরা লেখাটাকে মানে হচ্ছে অর্গানাইজ করে নিব। প্রোভাইডেড রিভিউ অফ highlight ওকে। এখন এই লাইনটাকে একটু মডিফাই করা যায়, প্রোভাইডেড রিভিউ না বলে কম্পারেটিভ অ্যানালাইসিস অফ ভেরিয়াস এসসিএনডি। যেহেতু এটা প্রথমবার আপনি যখন এই পেপারে এসসিএনডি লেখছে, কারণ এই পেপার ও শুরুতেই বলে দিচ্ছে এসসিএনডি ফুল মিনিং কি। বাট আপনার পেপারটা যখন আপনি লিটারেচার রিভিউতে এটা যখন ইউজ করবেন, সে যখন পড়তে যাবে সে তো জানবে না এসসিএনডি কি জিনিস, তার কাছে তো কিওয়ার্ডটা নতুন। সো এটা ফুল ফর্ম দিবেন সবসময়, এসসিএনডি সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইন and highlighted the effects of competitive environment on SCND। ঠিক আছে, এটা গেল, এটা হচ্ছে কি আমার ফার্স্ট লাইন গেল, অবজেক্টিভটা ফোকাস করলাম। সেকেন্ড লাইনটা আমি ফোকাস যেটা করতে পারি সেটা হচ্ছে আমি হচ্ছে যে মেথোডোলজিক্যাল পার্টটা পাইলাম ওইটা একটু ফোকাস করার চেষ্টা করি। সো ওইটা ছিল কি, ইট ক্যান বি সিন দ্যাট উই আর ফোকাসিং অন লং টার্ম ডিসিশন। সো এটা তো ওই ওর পার্সপেক্টিভ থেকে বলছে যে ও কি দেখছে লং টার্ম ডিসিশন। আমাদের যেটা লিখতে হবে যে জিনিসটাকে যেভাবে লিখতে হবে, আহ, সে বলছে সে ফোকাস করছে, আমরা সে বলছে যে আমি ফোকাস করছি বা আমরা ফোকাস করছি। তো আমরা যেটা বলবো যে সে ফোকাস করছে। সো দা স্টাডি অথবা দা অথর, দা স্টাডি আর ফোকাসিং না, কারণ এটা তো অলরেডি পাবলিশড হয়ে গেছে, সে তো তার পজিটিভ ফোকাসড অন লং টার্ম ডিসিশন অফ সাপ্লাই চেইন। এটা ফুল ফর্ম লেখা লাগবে, সাপ্লাই চেইন মেইনলি সাপ্লাই প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন প্রসেস। ঠিক আছে, এখন তারপরে গোল, এই গোলটা কি, দ্য গোল অফ দ্য এসসিএনডি টু ডিজাইন এন এফিশিয়েন্ট নেটওয়ার্ক। এই পার্টটার সাথে আমরা এটা অ্যাড করে দিব যে এই যে এই প্রসেস গুলোর উপর ফোকাস করছে, ফোকাস করাটার উদ্দেশ্যটা কি ছিল, ফোকাস করাটার উদ্দেশ্যটাই হচ্ছে এসসিএনডি এর উদ্দেশ্য। So আমরা এইভাবে লিখবো জিনিসটা, যে হচ্ছে টু ডিজাইন অ্যান এফিশিয়েন্ট নেটওয়ার্ক স্ট্রাকচার ফর এ নিউ চেইন এন্টিটিস অর টু, এটা দরকার নেই, new entities to increase the total value structure for a new entities না দিয়ে structure to re-engineer কথাটা বেশি অ্যাডভান্স হয়ে যায়, to redefine অথবা repurpose an existing network to increase its না the chain's total value। ঠিক আছে, এটা করার ফলে কি উদ্দেশ্য অ্যাচিভ হয়েছে, এটা কনক্লুশন চ্যাপ্টারটা থাকলে উদ্দেশ্য উদ্দেশ্য অ্যাচিভ হয়েছে, তো অবজেক্টিভ যেটা সেটাই, তাই না?
তারপরে আমরা ফিউচার রিসার্চের পার্টটা বলতে পারি যে দি স্টাডি অথবা দা বলা যেতে পারে যে দা অথর ওপেন করে দিছে ফিউচার রিসার্চের জন্য, অথবা বলতে পারি যে দিস স্টাডি ক্যান বি ফার্দার আগানো আরো এক্সপ্যান্ডেড থ্রু প্রপার knowledge management in SC and B এই প্রত্যেকটার উপর হাইলাইট না করলেও হয়, দুই একটার উপর হাইলাইট করলেই হয়, কারণ এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সো যে কোনো দুই একটা কি পয়েন্ট হাইলাইট করলাম। আর যেটা হাইলাইট করতে দেয় এইটা করা যেতে পারে ইন ডিসেন্ট্রালাইজড মার্কেটস, এই ওয়ার্ডটা অ্যাড করে দিতে পারে রিসেন্টলি ইন ডিসেন্ট্রালাইজড মার্কেটস। ঠিক আছে, তো এটা একটা হচ্ছে এটা নেক্সট স্লাইডে নিউ স্লাইডে নিলে বলতে বেটার হয় না? ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মানে এটা একটা ড্রাফট ভার্সন আর কি, পুরো পেপারটা পড়লে তো আরো কিছু ইনফরমেশন বাইরে হবে, বাট আমি আপনাদের একটা আইডিয়া দিলাম যে হচ্ছে কোন ইনফরমেশন গুলা বেশি ইম্পর্টেন্ট, যে হচ্ছে অবজেক্টিভটা বের করা, তারপরে হচ্ছে মেথডোলজি ইউজ করছে, কোন স্পেশাল ডাটা সেট ইউজ করছে কিনা এগুলো জানা, তারপরে হচ্ছে আপনার কি বলে এরপরে কি রেজাল্ট আসছে, যদি কম্পারেটিভ অ্যানালাইসিস তো ওর নিজের কোনো রেজাল্ট আসে নাই, যেটা আসছে সেটা হচ্ছে অন্যদের রেজাল্টটাকে সে তুলে ধরছে। ঠিক আছে, তো তারপর হচ্ছে ফিউচার ডিরেকশনে কি যাইতে পারে ওরকম একটা অ্যানালাইসিস করে তোলা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে গিয়ে লিটারেচার রিভিউ আর সিস্টেমেটিক লিটারেচার রিভিউ নিজে নিজে আর কি করা যেতে পারে। আপনি পেপারটা পড়তে গেলে আরো মনে করেন হচ্ছে কিওয়ার্ড বা আরো কিছু কি পয়েন্ট খুঁজে বের করবেন, যেটা অ্যাড করলে আপনার লিটারেচার রিভিউটা আর একটু স্ট্রং হবে। সো ওইটা করতে পারেন। আর যেটা করা যায় নিজে না করলে এআই এর হেল্প নেওয়া যায়। আর এআই এর হেল্পটা কিভাবে নিব, এই পেপারটা আগে ডাউনলোড করে নেই। ডাউনলোড হয়েছে না? আচ্ছা, এআই এর জন্য বিভিন্ন টুল আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস যেটা ছিল সেটাতে দেখাইছি। আমি যেটা বেশি ইউজ করি সেগুলো আমি খালি দেখাবো, বাকিগুলা দেখাবো না, কারণ হচ্ছে সবগুলো আপনার কাজে লাগবে না, তো সবগুলা দেখার দরকারও নাই। যেগুলো আপনার সবচেয়ে কাজে লাগতে পারে সেগুলা দেখলে মানে সেগুলা সম্পর্কে জানা ভালো। এই একটা কথা আছে না যে হচ্ছে আহ সবকিছুতে এক্সপার্ট হওয়ার দরকার নাই, যে কোনো একটাতে এক্সপার্ট হন, এটা আরো ভালো। ঠিক আছে, সো এটা ওপেন হচ্ছে না কেন ভাই? আরেকটা আছে সেটা হচ্ছে সাইজ স্পেস। ইজ দিস নট অন্য কোনো ক্লিক করতে দেয় না কেন? ও নেট স্লো, নেট কানেকশন একটু স্লো। আরে কতগুলা দিছে। ঠিক আছে, তো এটাতে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ দিবেন, আপলোড ফাইল করতে বলবে, পেপারটাকে আপলোড করবেন। এই যে পেপারটা আপলোড করলো, এটা লোড হচ্ছে। সো এখানেও আমাদের পেপারটা আপলোড করি। সাইজ স্পেস ইউজ করা কঠিন কিছু না, এটা হচ্ছে কি এখনকার যুগে আইসা মানে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা এগুলা শিখার কিছু না, এগুলো একদম বাচ্চা কালের কাজ। ওয়েবসাইটে যাবেন, সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট দিবেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা ড্যাশবোর্ড নিয়ে আসবে। এখন আমার এদিকে আমি অনেকদিন ধরে ইউজ করতেছি দেখে এখানে অনেক পেপার, অনেক ইনফরমেশন, অনেক কিছু দেখাচ্ছে। আপনাদেরটাতে একদম ফ্রেশ পেজ থাকবে। ঠিক আছে, সো ওইখানে আপলোড
পিডিএফ দিবেন। আমার এটাতে ফোল্ডার সিস্টেম করা আছে, তো এই জন্য আমারটাতে এরকম দেখাচ্ছে তারপরে এটা আপলোড হইলে এখানে হচ্ছে আপনাকে শো করবে যে হচ্ছে লিমিটেশন কি, এরকম কলাম ওয়াইজ কলাম লিমিটেশন কি, পেপারের অবজেক্টিভটা কি, তারপর হচ্ছে কন্ট্রিবিউশন কি। একইভাবে যদি নোটবুকে দেন, নোটবুকে পেপারটা আপলোড হয়ে যাওয়ার পর জাস্ট ওকে একটা প্রম্পট দিয়ে দিবেন যে অ্যানালাইজ দা অ্যাটাচড পেপার, কন্ডাক্ট এ সিস্টেমেটিক লিটারেচার, এটা বলে দেওয়া লাগে না, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ by identifying the research objective, methodology, outcome, and future scope. Double check to ensure the information is correct and not out of context of the attached paper. এটা একটু বলে দেই আমি, কারণ হচ্ছে এআই টুল গুলা তো একটু মাতবরি করার চেষ্টা করে, সো বলে দেওয়াটা বেটার। ওকে, এটা করতে থাকুক। আর ওদিকে দেখি আমাদের সাইজ স্পেস কি কি শো করছে। লিমিটেশন দিছে যে এই পেপার হচ্ছে মোস্ট এক্সিস্টিং মডেল নিয়ে কাজ করে, এটার উপর কাজ করে। মেনি মডেল ইগনোর দ্য সিগনিফিকেন্ট রোল অফ সাপ্লাই চেইন নেটওয়ার্ক ক্যারেক্টারিস্টিক্স অফ পারফরম্যান্স কম্পিটিটিভনেস। ফিউচার রিসার্চ কি হতে পারে, যে ইনভেস্টিগেট করা যে চেইন নেটওয়ার্ক ডিজাইন কিভাবে ইনহ্যান্স করা যেতে পারে, মডেলটা কিভাবে ইনকর্পোরেট করা যেতে পারে, কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। ওকে, আর অবজেক্টিভটা লোড হতে থাকুক। এইভাবে আমরা এদিকে দেখি কি শো করছে। Objective of the paper is to comprehensive review of supply chain network design while specifically highlighting the impact of competitive environments. ওকে, আমরা একটু মিট করার চেষ্টা করে দেখি আমাদের ম্যানুয়ালের সাথে আমরা যে ম্যানুয়াল করছি কতটুকু পয়েন্ট হাইলাইট করতে পারছি। এই যে কম্পারেটিভ অ্যানালাইসিস at the effect of competitive analysis, এই যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টের কথা বলছি, কম্পারেটিভ অ্যানালাইসিস কথা বলছি। ওকে, নাইস। তারপরে মেথোডোলজির মধ্যে আমরা যেটা বলছি, দিস টিচার্স ফলো দ্য ফিলোসফি অফ রিয়েলিজম ইন এ অ্যাপ্রোচ, হ্যাঁ এই কথা বলছে, বাট আমরা এটা দেখি নাই। কোথা থেকে পেপার কালেক্ট করছে, গুগল স্কলার এন্ড স্কোপাস থেকে। এটা বলছে ফোকাস অন পিয়ার রিভিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জার্নাল, ইনিশিয়ালি ফাইন্ডিং 148টা পেপার নিয়ে কথা বলছে, এইটার উপর ফোকাস করছে। আর হচ্ছে এখানে প্রপোজ মডেল ইন বোথ কম্পিটিটিভ অ্যানালাইসিস ডেভেলপ এ জেনারেল ফ্রেমওয়ার্ক ফর মডেলিং। ওকে, ওরা যে মেথোডোলজি দিচ্ছে আমরা তো হচ্ছে একটা জেনারেলাইজড লাইন লিখছিলাম মেথোডোলজির ফার্স্ট লাইনে, ওরা একটু ডিপ অ্যানালাইসিস করছে ভিতরের দিকে কয়টা পেপার কালেক্ট করা হয়েছে বা কি করা হয়েছে না করা হয়েছে। তো আপনি যখন লিটারেচার রিভিউটা লিখবেন এত ডিপলি করা লাগবে না, এত ডিপলি বলা লাগবে না যে কয়টা পেপারের উপর লিটারেচার রিভিউ করা হয়েছে, কোথা থেকে পেপার গুলো নামানো হয়েছে, কিভাবে সার্চ করা হয়েছে, এগুলা বলা লাগবে না। জাস্ট কোন ফিলোসফিটা কি ফলো করছেন এইটা বললেই এনাফ, ঠিক আছে? বাট এগুলা বলা লাগবে না, এগুলো হচ্ছে ওরা এআই টুল, আমরা বলছি বলে দিতে তাই বলছি, বাট এগুলো অ্যাড না করলেও হবে। তারপর আউটকাম কি কি, ক্লাসিফাই কম্পিটিশন ইনটু 3 মেইন টাইপস, স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আউটকামটা কি সেটাও শেয়ার করছে। এটার উপর করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, কাস্টমার বিহেভিয়ার, এগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করছে। ফিউচার ওয়ার্কের হিসেবে কি কি পার্ট আছে, ডিসেন্ট্রালাইজ মার্কেটের কথাটা রাখছে, সবগুলা কথাই রাখছে, ওরা হাইলাইট করছে। আমরা তো হচ্ছে সবগুলোর মধ্যে থেকে যে কোনো 2টা বা 3টাকে হাইলাইট করছি, ও সবগুলাকেই রাখার চেষ্টা করছি। একইভাবে দেখি সাইজ স্পেস কি কাজ করছে, এটা এখন থেকে অবজেক্টিভই বসে আছে। রেজাল্ট সেকশনে লিখি, রেজাল্ট সেকশনে হচ্ছে আচ্ছা এই অবজেক্টিভ সামারিতে কি বলছে যে এই পেপার গুলো হচ্ছে সাপ্লাই চেইন যে ডাইনামিক্স নেটওয়ার্ক, এটা হচ্ছে যে অ্যাপ্রোচ সেটাকে গ্যাপ এবং ট্রেন্ডস নিয়ে অ্যানালাইসিস করছে। এটার জন্য স্কোপাস থেকে পেপার যেগুলো আছে ওগুলা ডাটাবেসকে ইউজ করছে, এবং সাপ্লাই, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন প্রসেস উইথিন দ্য কম্পারেটিভ অ্যানালাইসিস এটার উপর ফোকাস করছে। ঠিক আছে, তার ওরা ওই 3টার কথা মেনশন করছে, নোটবুক আবার এটা করে নাই। সো এটা সমস্যা নাই, এটা হচ্ছে কি যে প্রম্পটটা যেরকম ইনস্ট্রাকশন পায় বা যেরকম অ্যালগরিদম পায় ওইভাবে হচ্ছে আপনার আউটকাম দেওয়ার চেষ্টা করে, সো সমস্যা নাই। সো এইভাবে হচ্ছে গিয়ে এআই টুল ইউজ করে ম্যানুয়ালের পাশাপাশি আপনি নিজেও লিটারেচার রিভিউ করতে পারবেন, ঠিক আছে?
তো এই ছিল আজকে আমাদের কনসেপচুয়াল ক্লাস। আমাদের 1 নাম্বার থেকে 7 নাম্বার ক্লাসে যা যা বলছিলাম তার একটা রিভিশন। মেইন ক্লাস তো আমাদের 1 ঘন্টা 40 মিনিট গেছে পার ক্লাস, আর এখানে তো আমার 7টা ক্লাস একসাথে নেওয়া লাগছে, সো একটু কম টাইম গেছে। সো এই ছিল আমাদের ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যেহেতু 5 মিনিট আছে, একটা বাজতে 5 মিনিট টাইম।